হ্যালো গল্প লাফার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। দুহাতে গরম শিক নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য, মুখে একটা ভিড়ে হাসি। আস্তে আস্তে এগিয়ে আসছে শুভার দিকে। যতই এগিয়ে আসছে ততই পিছিয়ে যাচ্ছে শুভা। আসবে না আমার কাছে। আর দেখো, আমি কিন্তু বলে দিচ্ছি আসবে না কিন্তু। তোমার হাতে ওটা কি? এ কি বউ, তুমি এইভাবে ভয় পাচ্ছ কেন? তুমি তো জানো আমি একটু অন্যরকম ভাবে ভালোবাসা প্রকাশ করি। আজও চিনলেন আমাকে? মুখে একটা ভিলেনি হাসি দিয়ে আগাতে আগাতে বলল। শুভা ভয়ে পিছুতে পিছুতে বিছানার সাথে ঠেকে বিছানায় বসে পড়ল। আর এইদিকে তুর্য একদম শুভার কাছাকাছি এসে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। তারপর দু হাতের গরম শিক দুটো পাশে রেখে শুভার কাঁপা কাঁপা পা শক্ত করে ধরে পায়ের পাতা হাঁটুর উপর রাখলো। বাহ, নুপুর পরেছ পায়ে দেখছি বউ, কি সুন্দর ঝুনঝুন করে বাজছে। ভালোই, কিন্তু আমার কথা হলো, কেন পড়েছ নুপুর? কি হলো? মাথা নিচু করে চুপ করে কান্না করে কোনো লাভ নেই। আই ওয়ান্ট মাই আনসার। তুমি কিন্তু ভালো করে জানো এভাবে আমার কথার জবাব না দিয়ে কেউ চুপ করে থাকলে আমি সেটা মোটেও টলারেট করতে পারি না। আর সেটা যদি হয় আমার বউ, তাহলে ইচ্ছে হচ্ছিল পড়ার। ও, ইচ্ছে হয়েছিল? তোমার ইচ্ছে হয়েছিল নূপুর পরে বাইরে যাওয়ার আর বাইরের ছেলেগুলোকে তোমার এই সুন্দর পায়ের পাতা দেখানোর, রাইট? না, এমন কিছু না। আসলে কিছু না? এমন তোতলাচ্ছ কেন? তুমি জানতে না বাবু যে আমার অনুমতি ছাড়া তুমি কিছু করো আমার সেটা মোটেও ভালো লাগে না। তাহলে আমার কাছে না শুনে নূপুর পরে বাইরে বেরোলে কেন? কেন? চিৎকার করে বড় বড় চোখে হুঙ্কার ছেড়ে বলল তুর্য। তুর্যের এমন ধমকে পুরো শরীর সমেত কেঁপে উঠল শুভার। আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আমাকে ক্ষমা করে দাও, আর হবে না। বউ, ভুল করলে তো শাস্তি পেতেই হবে। আমি একদম চাই না আমার জানেমান কোনো রকম ভুল করুক। শাস্তি না দিলে শিখবে কি করে? কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো? হ্যাঁ, আমি বরং তোমার এই সুন্দর ফর্সা পায়ের পাতাটা কুচিত করে দিই, তাহলে আর কেউ এখানে তাকাবে না। আর পরবর্তীতে না বলে কিছু করতে গেলে তোমার এখানে তাকালে তুমি আগে থেকে ভুল শুধরে নিতে পারবে। ভালো আইডিয়া, তাই না? না না, আমি বলছি তো আর হবে না। এখন থেকে তুমি যা বলবা তাই হবে। একেবারের মতো মাফ করে দাও, আমি আর এমন করব না। এই বলেই তুর্যর মুষ্টি থেকে নিজের পা ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল শুভা। এটা তো হবে না, শাস্তি তো তোমাকে পেতেই হবে। এটা বলেই একটা ভিলেনি হাসি দিয়ে গরম শিক দুটো দু হাতে দিয়ে ধরে অন্য হাত দিয়ে শুভার পা শক্ত করে ধরে শুভার পায়ে ঠেকিয়ে দিল গরম শিকটা। আর শুভা ব্যথায় কুকুরে চোখ মুখ খিচে চিৎকার দিল, মা গো, আর বাঁচছি না, বাঁচাও। এই বলেই চিৎকার দিয়ে শুভা ঘুমের মধ্যে। শুভার এমন চিৎকার শুনে শুভার বাড়ির কাছের লোক শুভাকে হালকা ঝাঁকিয়ে বলল, ম্যাডাম কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন ম্যাডাম? শুনছেন? তুলসীর ডাক পেয়ে ভয় পেয়ে হুড়মুড় করে উঠে পড়ে শুভা। তুলসীর তাড়াতাড়ি করে শুভাকে পানি দেয় আর শুভা কাঁপতে কাঁপতে ঢক ঢক করে পুরো পানিটা খেয়ে ফেলে। ম্যাডাম কি হয়েছে আপনার? আপনি কি আছেন? এইভাবে কাঁপছেন কেন? কি হলো ম্যাডাম? দাদাবাবু আর বড় খালামাকে ডাকবো? আপনার কি শরীর খারাপ লাগছে? দাঁড়ান, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। না না না, তুলসী শোন, দাঁড়া, কাউকে ডাকা লাগবে না, আমি ঠিক আছি। কাকে ডাকার কথা হচ্ছে এখানে? হঠাৎ করে রুমে মিসেস রাহেলা প্রবেশ করলেন। দেখুন না বড় খালামা, আপা মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছে। ঘুমের মধ্যে কি জানি ছেড়ে দাও ভাগো এসব বলতেছিল। আর আমি যেই ডাক দিয়ে তুললাম দেখি পুরো শরীর ঘেমে নিয়ে একে অস্থির থর থর করে কাঁপছে। এই কথা শুনেই মিসেস রাহেলার মুখটা শুকনো হয়ে গেল। সে কোনো মতে নিজেকে সামলে তুলসীকে বলল, তুলসী, তুই যা তো, দেখ ওই রুমে দিদিভাই কান্না করছে। কখন থেকে ওকে দুধটা গরম করে খাওয়াচ্ছি, এদিকটায় আমি দেখছি। কিন্তু আবার কিসে কিন্তু? আমি বলছি তো, যা দিদিভাইকে দুধ গরম করে খাওয়া। আচ্ছা বড় খালাম্মা। আর শোন, দিদিভাইকে খাওয়ানোর শেষেই টেবিলে সকালের খাবার সার্ভ করে দে জলদি। তো ম্যাডামকে আজ যেতে হবে জলদি, জানিসই তো আজ একটা বিশেষ দিন।
আচ্ছা আমি এখনই যাচ্ছি। এই বলে তুলসী রুম থেকে চলে গেল। তারপর মিসেস রাহেলা এসে শুভার কাছে বসলো। তারপর শুভাকে বুকে টেনে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আজ আবারও ওর স্বপ্ন দেখছিস তাই না? তোকে কতবার বলেছি মা, এসব ভুলে যা, সব নতুন করে শুরু কর। যত এইগুলো ভাববি ততই লোকে আরো জেগে বসবে। তুই কি ভুলে যাচ্ছিস মা, তোর একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে? তুই অতীতের কথা ভেবে কিন্তু ওকেও আস্তে আস্তে দূরে ঠেলে দিচ্ছিস। দেখ, আজ তুই তোর স্বপ্ন পূরণ করলি। আজ প্রথম তুই ডক্টর হয়ে হসপিটালের ইন্টার্নিং করতে যাচ্ছিস। আমি চাই এখান থেকে নতুন কিছু শুরু কর মা। তিলক দিদিভাইকে নিয়ে নতুন করে শুরু কর তোর জীবন। মা, নতুন করে শুরু কর বললেই করা যায় না। আমার অতীত আমার পেছনে বিষের মতো তাড়া করে বেড়াচ্ছে। আমি এগুলো মরলেও ভুলতে পারবো না। আর তুমি ভুলে যেও না মা, তিলকও কিন্তু অরই সন্তান। যখনই আমি তিলককে দেখি আমার বারবার অর ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে বড় মা। আর তুমি যে বলো না এইসব স্বপ্ন আমার মনের কল্পনা, কিন্তু আমার এটা একদমই মনে হয় না। ওকে আমার থেকে ভালো কেউ চিনে না মা। আমি অনুভব করতে পারছি বেশ যে ও আবারও আসছে আমাকে নিয়ে যেতে। খুব শীঘ্রই আমাকে নিয়ে যাবে ও। পৃথিবীর কোনো জায়গায় আমি ওর থেকে লুকাতে পারবো না। চুপ কর মা, চুপ কর। আর এসব বলিস না, কিচ্ছু হবে না, আমি আছি। তোর দা ভাই আছে তোর সাথে। আচ্ছা, আজকের দিনটা অন্তত এসব ভুলে যা। সকাল সকাল তোকে হসপিটালে যেতে হবে। এরকম বিষণ্ণ হয়ে গেলে তুই রোগী দেখবি কি করে? প্রথম দিনটা এভাবে নষ্ট করিস না। যা, জলদি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বড় মা শোনো। হ্যাঁ বল। তুলসীকে বলো তিলককে আমার রুমে দিয়ে যেতে। সত্যি বলছিস তুই? তুই তিলক দিদিভাইকে কাজে রাখছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। হাজার হলেও ও আমার অংশ, ওকে তো ফেলে দিতে পারবো না। তুমি যাও, গিয়ে বলো আমি ফ্রেশ হয়ে আসি ততক্ষণে। এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি ওকে পাঠাচ্ছি। তুই যা, ফ্রেশ হয়ে আয় মা। দেখবি আল্লাহর রহমতে তোর দিনটা আজ অনেক ভালো যাবে। ভালো, এই জিনিসগুলো আমার জীবন থেকে উঠে গেছে। প্রতিটা দিন এখন আমার কাছে আতঙ্ক। ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের ক্ষতগুলো দেখছে শুভা। আজ 3 বছর হতে চলল, এখনো তুচ্ছের দেওয়া ক্ষতগুলো শুভার শরীরে জ্বলজ্বল করছে। শুভার চোখ পড়ল ওর ডান হাতের পোড়া জায়গায়, যেটা তুজোরেই দেওয়া। এখানে অনেকটাই গাঢ় হয়ে আছে পোড়া দাগটা। জ্বলন্ত গরম আয়রন দিয়ে ওই হাতটা পুড়িয়ে দিয়েছিল তুর্য ওর ওই এক বন্ধুর সাথে হাত মেলানোর জন্য। অথচ ওর কোনো দোষই ছিল না। এখনো মনে পড়ে ওর সেই ভয়ঙ্কর দিনের কথা। তুর্য ওকে একটা পার্টিতে নিয়ে গেছিল ওই রাতে। ওর ওই এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে যেতেই ওর এক বন্ধু আমাকে দেখে ছুটে আসে আর অনেকটা জোর করেই মজা করার জন্য কিছু না বলে হাত ধরে নিয়েছিল। আর শুভা ঘাবড়ে গিয়েছিল। তবুও শুভা তুজ্জোর ভয়ে দ্রুত হাতটা সরিয়ে নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তুজ্জোর নজর ঠিকই পড়ে যায়। কত আকুতি মিনতি করেছে, তবুও একটা বারও শোনেনি তুর্য শুভার কথা। সবার সামনে বিয়ের অনুষ্ঠানে তুর্য ওকে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে। তারপর হাতটা শক্ত করে ধরে টেনে হিঁচড়ে ধরে বাসায় নিয়ে যায়। তারপর সেই হাতটা ধরেছিল ওই হাতটা আয়রন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। কত চিৎকার, কত আকুতি, কিছুই শোনেনি। শুধু এমনটা করেই ও স্থির থাকেনি। ওর চোখের সামনে ওই রাতেই তুর্য ওর বন্ধুকে কি ভীভৎসভাবে হত্যা করে। কি ভয়ঙ্কর ছিল ওই পরিস্থিতিটা, তা সে সহ্য করে সেই বুঝে। ওই ক্ষতটার ওপর হালকা হাত বুলাতে বুলাতে এসব কথা মনে পড়ে সুভার শরীরে কাঁটা দিয়ে উঠল। এমন সময় তিলককে নিয়ে রুমে প্রবেশ করলো তুলসী। ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। দ্রুত ক্ষতটা ঢেকে নিয়ে বলল শুভা। ম্যাডাম এই যে তিলক বেবি, ওকে আমি খাইয়ে দিয়েছি। খালাম্মা বললো আপনি নাকি ওকে ডেকেছেন, তাই দিতে এলাম। দাও আমার কোলে। এরপর তুলসী তিলককে শুভার কোলে দিল। আচ্ছা তুলসী, তুমি এখন যাও, খাবারগুলো বড় মার সাথে সার্ভ করে দাও। আমি ওর সাথে কিছুক্ষণ একা কাটাতে চাই। আচ্ছা ম্যাডাম।
এই বলে তুলসী রুম থেকে চলে যায়। আর এদিকে শুভা তিলককে কোলে নিয়ে এক ধ্যানে ওর মুখটার দিকে তাকিয়ে আছে। খিলখিল করে হাসছে তিলক, আর আদো গলায় আওয়াজ করছে শুভাকে দেখে তিলক। তিলকের এমন আচরণ দেখে অজান্তে শুভার মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে। খুব খুশি হয়েছিস তাই না আমাকে পেয়ে? সত্যি তো, তুই জন্ম দেওয়ার পরে আমাকে পেয়েছিস বা কতটুকু? এই কয়দিন লেখাপড়া চাপে ব্যস্ততায় তোকে সময় দিতেই পারিনি। বলতে পারিস ইচ্ছে করেই তোকে সময় দেইনি, জানিস। আর সব মায়ের মতো আমারও ইচ্ছে করে প্রাণ ভরে মাতৃত্বের স্বাদ নিতে। তুই আমার প্রথম সন্তান, আমারও ইচ্ছে করে তোকে প্রাণ ভরে আদর করি, দিনের বেশিরভাগ সময় তোর সাথে কাটাই। কিন্তু তোর এই যে ধীর স্থির নিষ্পাপ চাহনি, খয়েরি টানা টানা মায়াবী চোখ, তোর এই চেহারা আমাকে তোর কাছে আসতে বাধা দেয় রে। তোর এই চেহারা আমার কাছে বাধা সৃষ্টি করে। শুনতে খারাপ লাগলেও আমি নিরুপায় রে। তুই যে একদম তোর বাবার চেহারা পেয়েছিস। তোর হাসি, তোর ওই চোখ বারবার আমাকে ক্ষত বিক্ষত করে। তোর চেহারায় আমার মনে মায়ার থেকে বেশি আতঙ্ক জাগে তিলক। আমাকে ক্ষমা করে দিস মা। আমি হয়তো কোনোদিনই পারবো না তোকে আর 5টা মায়ের মতো করে টেনে নিতে। এই বলে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা ঠোঁটে তিলকের কপালে চুমু খেলো শুভা। তারপর নিজের বিছানায় তিলকের ঘুমু ঘুমু চোখ দেখে শুইয়ে দিয়ে তুলসীকে ডেকে ওকে তিলকের কাছে থাকতে বলে ও রেডি হয়ে ঝটপট খাওয়ার টেবিলে চলে গেল। এতক্ষণে এলি? আজ না তোর ইন্টার্নি করার প্রথম দিন? অলরেডি 9টা বাজে, কখন যাবি? রুদ্র ভাই, আসলে তিলকের সাথে একটু খেলছিলাম তাই দেরি হয়ে গেল। কি, তুই সোনামণির সাথে খেলছিলি? আমি ঠিক শুনছি তো? আরে রুদ্র, শুভা একদম ঠিক বলেছে। আজ সকাল হতেই শুভা আমাকে বলে বড় মা একটু তিলককে এই রুমে পাঠিয়ে দেবে। আমি মেয়ের কথা শুনে বেশ খুশি হয়েছি। মা, এটা তো খুশি হওয়ার মতোই কথা। হ্যাঁ রে, এখন থেকে সোনামণিকে একটু সময় দে বোন। বড় মা, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই কথা এড়িয়ে যাচ্ছিস। সামনের মাসে সোনামণির 2য় জন্মদিন, মনে আছে তো বোন? আমি ঠিক করেছি বড় করে একটা অ্যারেঞ্জমেন্ট করব। অনেক প্ল্যান করেছি। মনে আছে, কিন্তু আমি চাই না তিলকের জন্মদিনে বড় কোনো অনুষ্ঠান হোক। জন্মদিন এমন কোনো বিশাল ব্যাপার না যে এত আয়োজন করা লাগবে। আমি এইগুলো একদম পছন্দ করি না। তোমরাই তোমাদের মতো ছোটখাটো করে কিছু করো। এটা কি বলছিস তুই শুভা? তোর মেয়ের জন্মদিন আর তুই এই কথা বলছিস? এর আগের বারও তুই এমনটাই বলেছিস। বড়মা, আমি ওকে কোনোভাবেই কোনো বিলাসবহুল জীবন দিতে চাই না। যতই বিলাসবহুল জীবন দিব ততই এগুলোর অভ্যাস হয়ে যাবে। আর সামনে অনেক কিছু সহ্য করতে হবে। আর তাছাড়া এসব অনুষ্ঠান আমি পছন্দ করি না। এইসব কি বলছিস তুই শুভা? একদম ঠিক বলছি। তোমরা নিশ্চিত হয়ে বসে থাকলেও আমি পারবো না। আমি জানি ও ঠিক আসবেই। ওর হাত থেকে আমার নিস্তার নাই। শুভা, ও মরে গেছে তুই জানিস, তাও কেন বারবার একই কথা বলিস? তুই এভাবে তোর মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। এভাবে কল্পনার জগতে তুই না নিজে ভালো থাকবি, আর না তিলককে ভালো রাখতে পারবি। ও মরেনি ভাই, কেন বারবার একই কথা বলিস? এটা আমার কোনো কল্পনা না। তোরা কেউ ওকে আমার থেকে ভালো চিনিস না। আমি অনুভব করতে পারি যে ও আছে আর ও আসবেই। দুনিয়ার সবাইও যদি এসে বলে তুর্য আর নেই, তাও আমি বলবো ও আছে। উত্তেজিত হয়ে বেশ চিল্লিয়ে কথাটা বলল শুভা। আচ্ছা শুভা, একটা কথা বলতো, তুই সত্যি চাস ও ফিরে আসুক? ও ফিরে আসলে তুই খুশি হবি? আমার তো এখন তাই মনে হচ্ছে। তুই যদি চাইতি এইটা যে ও আবার ফিরে না আসুক, তাহলে তুইও আমাদের মতন এইটাই বারবার বলতি আর মানতিও যে ও মরে গেছে, ও আর আসবে না। কিন্তু তার বদলে তোর মুখে একটাই কথা, ও আসবেই। এমন করে তো মানুষ তখনই বলে যখন কেউ তার জন্য অধীর আগ্রহে থাকে। তুই ওকে ভালোবাসিস? জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু এটুকুই জানি ও আমার জন্য একটা আতঙ্ক, যা আমাকে ছেড়ে কখনো যাবে না। না আমি সেই আতঙ্ক থেকে দূরে যেতে পারবো। বুঝেছিস তুই? শুভা মা আমার, চুপ কর। আচ্ছা শান্ত হ সোনা। আজকের দিনটায় আর এসব মনে করিস না সোনা। রুদ্র তোকেও বলি হারি, আজকেও প্রথম ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে যাবে হসপিটালে। আর আজকে এসব কথা তুলতে হলো তোর?
কেন রে? কিন্তু মা, কোনো কথা না, চুপ কর। তোর না অফিস আছে, সোজাসুজি অফিসে যা, আর একটা কথাও শুনবো না আমি। ঠিক আছে, যাচ্ছি আমি, আর কিছু বলবো না, কিন্তু ওকে একটু বোঝাও তুমি, এভাবে জীবন চলে না। এই বলেই হন হন করতে করতে অফিসে চলে গেল শুভা। তারপর মিসেস রাহেলা শুভার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলল, ছেড়ে দে না মা, খেতে বস। তুই তো জানিস তোর ভাইকে, ও আসলে তোকে অনেক বেশি ভালোবাসতো। একমাত্র বোনকে এমন কষ্ট পেতে দেখে থাকতে পারে না। তুই ওসব মাথায় নিস না, আয় তো খেতে বস। বরং আমার খিদে নেই, তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে, হসপিটাল যেতে হবে, যেতে যেতে আরো সময় লেগে যাবে। সে কি, না খেয়ে যাবে? খাওয়ার পর কিসের রাগ মা? তুমি ভুল বুঝছো মা, আমি মোটেই রাগ করে কিছু করছি না। আপন মানুষের সাথে রাগ কিসের? আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে, আমি আসি কেমন। এই বলেই আর কিছু না বলে হন হন করে চলে গেল। প্রায় 1 ঘন্টা পর শুভ হসপিটাল পৌঁছে সেখানে গিয়ে দেখে ওর বন্ধু বান্ধব আগে থেকেই মেডিকেল কলেজের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সরি রে, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমার জন্য, তাই না? তাও তো প্রায় 1.5 ঘন্টা। রোদের মধ্যে দাঁড়ি, মুখটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? কিন্তু এইটা বল, তুই তো কখনো দেরি করিস না কাজের ব্যাপারে, তুই খুব সিরিয়াস তাহলে? রাগি রাগি ভাব নিয়ে মিলা বলল, আসলে ওই একটু দেরি হয়ে গেল, বাদ দে না, চল ভেতরে যাই, প্রফেসর নিশ্চয়ই চলে এসেছে। রিচি বলল। চল। তিনজনে বেশ তাড়াহুড়ো করে ল্যাবে ঢুকলো। সেখানে আগে থেকে বাকি ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল, যারা ফাইনাল ইয়ার কমপ্লিট করে ইন্টার্নি করার জন্য প্রস্তুত। ওরা ল্যাবে ঢোকার সাথে সাথে একজন প্রফেসর ল্যাবে এলেন আর বললেন, হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের জন্য একটা বিশেষ দিন। আজকে থেকে তোমরা ইন্টার্নি শুরু করবে। বুঝতে পারছি সবাই বেশ উত্তেজিত। সব ছাত্রছাত্রী হ্যাঁ বোধক উত্তর দিল সমস্বরে। গুড, তবে তোমাদের জন্য আমার কাছে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে। প্রথমে ব্যাড নিউজ বলি, তোমাদের বলা হয়েছিল তোমরা আমার আন্ডার ইন্টার্নি করবে, আমাকে অ্যাসিস্ট করবে। আমি খুব খুশি ছিলাম। তোমাদের মতো ব্রাইট স্টুডেন্টের, বিশেষ করে শোভা, যে পুরো মেডিকেল কলেজে পুরো স্টুডেন্টের রেকর্ড ব্রেক করে হাইস্ট স্কোর করেছে ফাইনাল এক্সামে, তাকে অ্যাসিস্ট হিসেবে গাইড করতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি, এবার আর তা হলো না। একটা আর্জেন্ট কাজে আমাকে ইমিডিয়েট অ্যাবর্ট যেতে হবে, তা আবার 1 বছরের জন্য। প্রফেসরের এমন কথা শুনে সবাই বেশ চিন্তায় পড়ে গেল। পুরো ল্যাবে শোরগোল পড়ে গেল। শুভা বেশ কৌতূহলী হয়ে স্যারকে জিজ্ঞেস করলো, স্যার, তাহলে আমাদেরকে গাইড করবে কে? আমার জানা মতে এই মেডিকেল কলেজের একমাত্র আপনিই বেস্ট নিউরোলজিস্ট, তাহলে আপনি চলে গেলে। বলছি শোভা, আগে ব্যস্ত হও না। তোমরা আমার স্টুডেন্ট, আমি নিশ্চয়ই তোমাদের ব্যবস্থা না করেই এত বড় সিদ্ধান্ত নিব না। হ্যাঁ, আমি ক্লাস নিতে পারবো না ঠিকই, সেজন্য আমি তোমাদের দায়িত্ব আমার একজন বিশ্বস্ত স্টুডেন্টের হাতে দিয়ে যেতে চাই। তোমরা নিশ্চয়ই আব্রাহাম তুরাগের নাম শুনেছ, বিশ্বের বড় বড় নিউরোলজিস্টের মধ্যে এখন অন্যতম। আর আমার পরিবর্তে আমি ওকে বলেছি তোমাদের অ্যাসিস্ট করার জন্য। আজ ও এসেছে মেডিকেল কলেজে, এটাই গুড নিউজ। এটা তোমাদের জন্য একটা গুড লাক বলতে পারো, যে এত বড় নিউরোলজিস্ট তোমাদের গাইড করবে। আর শুভা, আমি তোরাকে বলেছি তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের কথা, ও শুনে খুব খুশি হয়েছে আর তোমাকে বলেছে ওকে অ্যাসিস্ট করার জন্য। এটা তোমার জন্য খুব ভালো একটা সুযোগ। এই কথা শুনে পুরো ক্লাসের সবাই বেশ খুশি হলো। সবাই একজন আরেকজনের সাথে কানাকানি করছে। শুভও কথাটা শুনে বেশ এক্সাইটেড। ওর তো জীবনে এই একটাই স্বপ্ন, যে ওর বাবার স্বপ্ন পূরণ করবে, ডাক্তার হবে। আর সেটা যদি বেস্ট কারোর ট্রেনিংয়ে হয়, তাহলে ও রোগীদের বেস্টটাই দিতে পারবে। হঠাৎ করে শুভা ওর অত্যন্ত পরিচিত অনাকাঙ্ক্ষিত একটা কণ্ঠস্বর শুনতে পেল। শুভার পিছন ঘুরে সেই কণ্ঠস্বরের মালিককে দেখতে খুব ভয় লাগছে। ওর যেন মনে হচ্ছে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে। শুভার এভাবে চোখ মুখ খিচে পিছনে ঘুরে থাকা দেখে ওর বান্ধবী ওকে জোর করে সামনে ঘুরিয়ে দেয়। শুভা যেই সামনে ঘুরে মানুষটাকে দেখে, ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। ওর পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে, ভয়ে ওর শরীর ঘামতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে অজান্তে ওর মুখ থেকে বের হয়ে আসে, তো তুর্য।
শুভর ভয়ে পুরো শরীর কাঁপছে থরথর করে। লোকটা যতই এগিয়ে আসছে ওর হার্টবিট যেন দ্রুত হয়ে আসছে। হঠাৎ করে ও চারিদিকে কেমন অন্ধকার হয়ে মাথার মধ্যে কেমন ঘুরতে লাগলো। ওর হাত দিয়ে মাথাটা চেপে ধরে নিজেকে স্থির রাখার চেষ্টা করলো, কিন্তু তাও আস্তে আস্তে ওর শরীর নিস্তেজ হয়ে আসলো। আস্তে আস্তে ওর চোখ বন্ধ হয়ে এক সাইডে ঢুলে পড়ে যেতে নিল। ও দেখলো তুর্য ওর দিকে দৌড়ে আসছে। ব্যাস এতটুকু দেখেই তারপর চোখটা বন্ধ করে যেই নিচে পড়ে যেতে নিল, অমনি শুভাকে ধরে ফেললো লোকটি। তারপর ওকে কোলে তুলে নিল। ক্লাসের সবাই শুভার এমন সেন্স হারানো দেখে ব্যস্ত হয়ে পড়ল। প্রফেসর নাফিস, যিনি এতক্ষণ ক্লাসে উপস্থিত ছিলেন, সে ব্যস্ত হয়ে বলল, তুরাগ, দেখো তো কি হলো মেয়েটার। এ হলো শোভা, যার কথা তোমাকে বলেছিলাম। এতক্ষণে ঠিকই ছিল, হঠাৎ কার একটা নাম নিয়ে এভাবে সেন্সলেস হলো। স্যার, আমি বুঝতে পেরেছি। ওকে আগে একটা কেবিনে নিয়ে গিয়ে শোয়াতে হবে, না হলে বুঝবো কি করে। শিক্ষার্থীরা, তোমরা প্লিজ ভিড় বাড়িও না। সবার কাছের বান্ধবীরা শুধু সাথে আসো, তাছাড়া সবাই ল্যাবেই থাকো। তুরাগ স্যার, আমরা শুভ্রার সাথে সবসময় থাকি। ব্যস্ত হয়ে মিলা আর রিচি একসাথেই বলল। তাহলে তোমরা সাথে আসো। আর স্যার, আপনি আসুন। এই বলেই তুরাগ শোভাকে কোলে নিয়ে ছুটে চলে গেল ল্যাব থেকে কেবিনের উদ্দেশ্যে। আর পিছু পিছু প্রফেসর নাফিস আর মিলা রিচিও গেল। কেবিনে যাওয়ার পর দ্রুত তুরাগ শোভাকে বেডে শুইয়ে দিল। তারপর ওর পালস রেট চেক করলো, তারপর বিপি চেক করে একটা ইনজেকশন দিয়ে দিল। স্যার, কি হয়েছে শুভ্রার? কোনো চিন্তা করো না তোমরা, এখনই ওর সেন্স ফিরে আসবে। আসলে হঠাৎ করে কোনো কারণে বিপি হাই হয়ে গিয়েছিল, আর ওর শরীর ওইটা নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গিয়েছিল। এখনই আস্তে আস্তে বিপি নর্মাল হয়ে যাবে। কিন্তু তুরাগ মেয়েটা একদম ভালো ছিল, জানো? হঠাৎ এরকম বিপি হাই হলো কেন? কত কারণে তো হতে পারে স্যার। বাসার কোনো টেনশন থাকলে, ঠিকমতো ঘুম না হলে, অথবা এমনও তো হতে পারে ওর অতীতের খুব ঘনিষ্ঠ কেউ হারিয়ে যাওয়ার পর আবার ওর সামনে সে হাজির হলে, যা কেউ একদম এক্সপেক্ট করেনি। হ্যাঁ, কি বলছো এসব? অতীতে কেউ হাজির হলো মানে? না স্যার, আমি এমন কিছুর সম্ভাবনার কথা বললাম। আপনি তো জানেন, হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু হলে ব্রেন সেটা নিতে পারে না। তাই একজন নিউরোলজিস্ট হয়েই অনুমান করলাম আর কি। ও, তা তো ঠিকই বলেছো তুমি। এমনটা হলে হঠাৎ বিপি হাই হয়? স্যার, ওর সেন্স ফিরবে কখন? মিলা বলল। ধৈর্য ধরো, তোমরা তো এক একজন ফিউচার ডক্টর। তাহলে তোমরা যদি এমন বোকা বোকা কথা বলো, দেখলে তো কি বললাম, ওষুধ দিয়েছি, এখনই আস্তে আস্তে সেন্স ফিরবে। আচ্ছা শোনো তুরাগ, তোমাকে তো বাসায় ফিরতে হবে, 3টায় ফ্লাইট। আমি তাহলে গেলাম কেমন? তুমি থাকতে পারবে ওদের সাথে, সবার কাছে? হ্যাঁ অবশ্যই স্যার, সবাই এখন আমারও দায়িত্ব। আপনি নিশ্চিন্তে যান, আমি আছি ওদের সাথে। এর জন্য তো তোমার উপরে আমার এত ভরসা। আচ্ছা থাকো, তাহলে আমি গেলাম। এই বলে প্রফেসর নাজিব রুম থেকে চলে গেল। আর এদিকে শুভার মাথার কাছে বসে থাকলো তুরাগ। আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মিলা রিচিও শুভার হাতের কাছে বসে ওর হাতের তালুতে মেসেজ করে দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর শুভা আস্তে আস্তে চোখ খুলো। আর চোখ খুলে মাথার পাশে তুরাগকে দেখে হুড়মুড় করে উঠে বসে পড়লো। তুরাগ শুভার সেন্স ফিরে দেখে বলল, এখন ঠিক আছো? এভাবে উঠে বসে পড়লে কেন? আপনি আমার পিছু কোনোদিন ছাড়বেন না, তাই না? আমার জীবনে এত কিছু, কি করে আপনার শান্তি হয়নি? তুরাগ কিছুটা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছো তুমি এসব? আমি তোমার পিছু নিয়েছি, আমি তো দেখলামই আজ তোমাকে প্রথম। তাহলে এসব কথার মানে কি? নাকি সেন্স হারানোর পর তোমার মাথায় কোনো সমস্যা হলো দেখি? এই বলেই তুরাগ দুহাত দিয়ে শুভ্রার মাথা চেপে ধরে এদিক ওদিক ঘোরাতে লাগলো। ছাড়ুন বলছি, আমি সব জানি। এসব আপনারই চালাকি। আমি ঠিকই বুঝেছিলাম আপনি মরেননি। এই শোভা, তুই এসব কি বলছিস? কে মরলো বাঁচলো? তোর কি মাথা ঠিক আছে? উনি আমাদের তুরাগ স্যার, নাফিস স্যার যে বিখ্যাত ডক্টরের কথা বলেছিল, উনি সেই। আর তুই বা ওনাকে চিনবি কি করে? উনি তো 17 বছরের বেশি সময় লন্ডনে থেকেছে। তাহলে তো তোরা বুঝবি না, উনি তোদেরকে মিথ্যা কথা বলেছে সব। উনি এই দেশেই থাকে, আর ওনার নাম তুরাগ নয়, তুর্য। কি? কে তুর্য? আমি কোনো তুর্যকে চিনি না। ওকে ফাইন, বিশেষ হচ্ছে না তো। এই দেখো আমার পাসওয়ার্ড আর এনআইডি কার্ড, কি লেখা আছে এখানে? শুভা এসব দেখে বেশ অবাক হলো। ছো মেরে তুরাগের হাতে থেকে সব কেড়ে নিয়ে ভালো করে দেখতে লাগলো।
এটা কিভাবে সম্ভব? আপনি এতদিন বিদেশে ছিলেন কিভাবে? আর আপনার নাম তুরাগী বা হলো কিভাবে? সত্যি করে বলুন, আপনার প্ল্যান কি? আবার সে একই কথা। শোভা, আমি তোমার প্রফেসর, তোমার সিনিয়র, তারপর দিয়ে নাজিম স্যারের রিকোয়েস্টে আমি এইখানে এসেছি। তুমি যদি আমাকে এইভাবে ডাইরেক্টলি অপমান করো, আমি কিন্তু এখান থেকে চলে যাব, আর তোমার ব্যাপারেও লিগ্যাল অ্যাকশন নিব। মানুষের ভালো করতে আসা দোষ। তোমরা কিভাবে ইন্টারলি কমপ্লিট করো আমি দেখে নেব। এই বলে বেশ রাগি রাগি ভাব নিয়ে রুম থেকে চলে যেতে নিল। মিলা বলল, শোভা, স্যারকে আটকা। উনি আমাদের জন্য অনেক বড় সুযোগ। ওনার আন্ডারে আমরা অনেক কিছু শিখতে পারবো। স্যার কি বলো সুনীল? লিগ্যাল অ্যাকশন যদি তোর বিরুদ্ধে নেই, তুই কি সহজে ডক্টর হতে পারবি? একটাবার ভেবে দেখ, এটাই তোর স্বপ্ন। আচ্ছা আচ্ছা, তুই যাকে ভেবে থাকিস না কেন, দেখছিলি তো স্যার বললো ও সেই লোকটা না, প্রমাণও দেখালো। তাও তুই এভাবে স্যারকে অপমান করে আমাদের দুজনকে জন্য বিপদ ডেকে আনছিস। মিলা আর রিচি দুজনের কথা শুনে শুভা বেশ ভাবনায় পড়ে গেল। ওর মনে হলো ও কোনো ভুল করছে না তো, কারণ এই লোকটার সাথে তুজোর চেহারার অনেকটা মিল আছে। অনেকটা বলতে বেশিরভাগই এইরকম উঁচু লম্বা, সুঠাম দেহ, খয়েরি চোখ আর এইরকমই হাসে। কিন্তু এত মিল থাকা সত্ত্বেও পুরোপুরি তো তুজোর মতো না। তাছাড়া এই লোকটা নাকি 17 বছর বাইরে ছিল, কিন্তু তুজোর সাথে 3 বছর আগে অবধিও সংসার করেছে শোভা। এসব ভেবেই ও পিছন থেকে তুরাগকে ডাকলো। শুনছেন, আমার ভুল হয়ে গেছে। শোভার এই কথা শুনে যেতে যেতে তুরাগ থেমে যায় আর একটা মুচকি হেসে আবার পিছনে তাকায় আর কথাটা না শোনার ভান করে বলে, কিছু বললে তুমি? আমি শুনতে পাইনি, আবার বলো। শোভা মাথা নিচু করে বলে, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে অন্য আরেকজন ভেবে এসব কথা বলে ফেলেছি। আসলে আপনার চেহারা অনেকটাই তার সাথে মিলে, তো তাই তাৎক্ষণিকভাবে ভয় পেয়ে গেছিলাম। সরি স্যার। বুঝলাম। আচ্ছা, এবারের মতো তোমাকে মাফ করে দিচ্ছি, কারণ তোমার রেজাল্ট খুবই ভালো আর স্যারের কাছে অনেক সুনাম শুনেছি তোমার। তবে নেক্সট টাইম থেকে খেয়াল থাকে যেন। আর আজ থেকে 24 ঘন্টা যখনই আমার দরকার পড়বে তুমি হাজির হবে, কারণ তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আর হ্যাঁ, তোমরা মেয়েরাও শোনো, আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। তুরাগের এমন কথা শুনে সুভাষ ও মিলা রিচি সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আর শোভা, আজকে তুমি যেহেতু একটু অসুস্থ, বাড়ি যাবে তুমি এখন। কালকে সির্ফ 8টায় হসপিটালে হাজির হবে। কাল থেকে আমি পেশেন্টদের ভিজিট করব। আর তোমরা দুইজন, তোমাদেরকেও আজ ছুটি। ওকে বাড়ি অব্দি এগিয়ে দিবে, কেমন? ওকে স্যার, আমরা এখনই নিয়ে যাচ্ছি। চল শোভা। এই বলে মিলা আর রিচি সুভাকে তুলে দাঁড় করালো আর ধরে নিয়ে যেতে লাগলো। অমনি পিছন থেকে তুরাগ ডাকলো, শোভা। সুভা যেতে গিয়েও থেমে গেল। সুভার এখনো মনে হয় যে এই লোকটাই তুর্য, কারণ এই রকম সুরে একমাত্র তুর্যই ওকে ডাকতো। এই লোকটার কণ্ঠস্বরও একদম তুর্যের মতো, কিন্তু কোনো রকম প্রমাণ নেই। সব প্রমাণ হয়েছে তুর্য এই কথাটার বিরুদ্ধে। সুভার এমন দাঁড়ানো দেখে তুরাগ সুভার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি আমার কি? সুভা অবাক হয়ে যায় এমন প্রশ্নে। কি হলো? কিছু জিজ্ঞেস করেছি। একটু ধমকের সুরে পড়ে। সুভাষ ও মিলি রিচা দুজনেই কেঁপে ওঠে। সুভা কি উত্তর দিবে বুঝতে পারছে না। ও ভাবছে একবারই হয়তো এই লোকটা তুজ্জ রূপে নিজেকে প্রকাশ করবে। এতক্ষণ যা বলেছিল তা ছিল সব অভিনয়। এই ভেবেই সুভা চোখ তুলে লোকটার দিকে তাকাতেও অবধি পারছে না। সুভাকে এমন ভয় পেতে দেখে তুরাগ একটা বাঁকা হাসি দেয়। তারপর সুভাকে বলে, কি হলো? এইভাবে ভয় পাচ্ছ কেন? আমি তুরাগ না, তুর্য। ঠিক যেমনটা ল্যাবে তুর্য ভেবে ভয় পেয়ে সেন্স হারিয়েছিলে। সুভা এমন ধরনের কথা শুনে আরো ঘাবড়ে যায় আর কাপা কাপা কণ্ঠে বলে, আসলে এসব প্রসঙ্গের নাই যে জন্য রাখলাম। আমি তোমার প্রফেসর, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। সেদিক থেকে যে কোনো কাজ আমার অনুমতি নেওয়া জরুরি কিনা আমি শুধু বলেছি যাবে। আমি কি অনুমতি দিয়েছি এখনই যাও? একটা বারো শুনেছ আমার কাছে যে স্যার আমি কি যাব? আর এই যে তোমাদেরকে বলছি, শুনেছ একবারও? আজব, তোমাদের এখানেও এসবও কি শিখিয়ে দেওয়া লাগে নাকি? তুরাগে এমন কথায় যেন সুভা হাফ ছেড়ে বাঁচলো। সুভা মিলা আর রিচিকে দিকে একবার তাকালো, তারপর মিলা আর রিচি হয়ে বলল, স্যার, আমাদের 3 জনেরই ভুল হয়ে গেছে। এরপর থেকে খেয়াল রাখবো।
স্যার, আমরা কি এখন যেতে পারি? তুরাগ বেশ গম্ভীরভাবে নিয়ে বলল। যাও তোমরা, আর হ্যাঁ, তোমরা সবাইকে সাবধানে নিয়ে যাবে। মিলা আর রিচি দুজনেই তুরাগের এমন কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ে শুভাকে ধরে রুম থেকে নিয়ে যায়। শুভা, মিলা, রিচি তিনজনে হসপিটালের বড় ব্যালকনি দিয়ে হেঁটে হেঁটে সিঁড়ির দিকে যাচ্ছে আর একজন আরেকজনের সাথে কথা বলছে। মিলা আর রিচি কথা বলল, শুভ যেন এখনো মনে মনে হিসাব মিলাতে ব্যস্ত। বারবার তুচ্ছ আর তুরাগ দুজনে এক সমীকরণে খাড়া করে বোঝার চেষ্টা করছে আসলে কি দুজন এক, নাকি ও একটু বেশি ভাবছে। আমাদের নতুন প্রফেসরের কথাটা শুনে কিন্তু মনে হচ্ছে বেশ স্টিকার রাগিও। মিলা বলল, ঠিক বলেছি, তবে চাই বলি স্যার কিন্তু বেশ হ্যান্ডসাম আর সেরকম স্ট্রং পার্সোনালিটি। আমি তো প্রথম দেখাতে একদম ফিদা হয়ে গেছি। রিচি বলল, তুই ফিদা হলেই হবে, স্যার তো ফিদা হয়েছে আমাদের সুভাষ সুন্দরীর ওপর। দেখলি না কিভাবে কোলে তুলে নিল, একদম ফিল্মের নায়কদের মতো। যদি আমার সাথে এমনটা ঘটতো। তারপর বারবার আর চোখে সুভার দিকে তাকাচ্ছিল, কত কেয়ার করলো সুভার। তাই না রে সুভা, ঠিক বলছি তো? শুভাকে হালকা ঝাঁকিয়ে বলল মিলা। মিলা ঝাঁকুনিতে শুভার ধ্যান ভাঙলো। হ্যাঁ, কিছু বলছিলি তোরা? আচ্ছা শুভরাত, তোর কি হয়েছে বলতো? তুরক স্যার আসার পর থেকে তুই এমন আনমন হয়ে আছিস। আর একটা কথা বলতো, তুই বা কে? তোর কোনো বয়ফ্রেন্ড? রিচি মজা করে বলল। চুপ কর রিচি, এই ধরনের কথা আমি একদম পছন্দ করি না। আচ্ছা তুই এমন কেন রে? রিচি ভুল কি বললো? যবে থেকে তুই আমাদের সাথে দেখছি সবসময় কেমন যেন রসকসীন দেখি। মানলাম তুই ক্যারিয়ার ব্যাপারে খুব সচেতন, তাই বলে কি জীবনে প্রেম ভালোবাসা থাকতে নেই? জানিস আমাদের ক্লাসে কত ছেলে তোকে পছন্দ করে, 3 বছর ধরে এখনো আমাদের পিছে পড়ে আছে তোর জন্য। আর তুই কি না? চুপ কর মিলা, তোরা যদি এসব কথা নিয়েই আলোচনা করিস তাহলে থাক তোরা, আমি আসছি। এসব নিয়ে আলোচনা ছাড়াও আমার আরো কাজ আছে। কত যে কাজ, বাসা থেকে তো কোনোদিন বের হোস না, ভুলে ভবিষ্যতে আমাদের বাসায় ডাকিস না। আচ্ছা যাই হোক, বাদ দিলাম, তোর সামনে এসব নিয়ে আর কথা বলবো না। রাগ করে যাস না, এমনিও অসুস্থ কিছু হয়ে গেলে তুরক স্যার আবার আমাদের ক্লাস নেবে। সরি। রিচি বলল। মন খারাপ করিস না, সরি রে। দেখ তোরা জানিস আমি এগুলো পছন্দ করি না। আমি কখনোই তোদের এটা বলতে পারবো না রে আমার জীবন কতটা জটিল। তাই এতটুকুই শুধু জেনে নে, আর 5টা মেয়ের মতো আমার জীবন না। তবুও যদি তোরা ভুল বুঝিস, আমার আর কিচ্ছু করার নাই রে। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। এখন এমন মুখ করে থাকিস না তো, একদম পেতনি লাগছে, একটু হাসি দে। মিলা বলল। চল যাই। মুচকি এসে বলল শুভা। এই বলে তিনজনে মেডিকেল কলেজ থেকে বের হয়ে বেশ কিছু দূর এগিয়ে এলো, কিন্তু আর যেন কিছুতেই ওর গাড়ি পাচ্ছে না। একদিকে তপ্ত রোদ আর কেমন যেন ভ্যাবসা দিন। সবাই বাস স্টপে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। অন্যান্য দিন উবার সবসময় চলে যায়, আজ সেখানেও গাড়ি পেল না, তাই বাধ্য হয়ে বাস স্টপে এলো। কিন্তু সেখানেও এক গাদা ভিড়। এমন সময় বাইক করে কয়েকটা ছেলে এলো। তারপর শুভা, রিচি আর মিলাকে দেখে হেলমেট খুলে বলল, কি ব্যাপার, তোরা 3জন এখানে? তুই আমাদের ব্যাচের রোহান না? রিচি বলল। বাহ, ঠিক তো চিনেছিস। তা তোদেরকে তো কখনো বাস স্টপে দেখা যায় না, তো আজ হঠাৎ এখানে? এ কি, আমাদের ব্যাচের সুন্দরী ব্রিলিয়ান্ট স্টুডেন্টটাও তো আসে দেখছি। গাড়ি পাচ্ছিস না বুঝি? রোহান, এই ধরনের ফালতু ইয়ার্কি কিন্তু একদম ভালো লাগে না। যে কাজে যাচ্ছিলি সেই কাজে যা, সারাক্ষণ খালি মেয়েদের দেখলি ফ্ল্যাট করা। বেশ রাগী কণ্ঠেই বলল মিলা। আরে ফ্ল্যাটে কোথায় করলাম, আমাদের তো তোদের দেখে মায়া হচ্ছে। আরে দেখছিস মেয়েটার মুখ লাল হয়ে গিয়েছে রোদে, এমনি আজ সকালে অসুস্থ হয়ে গিয়েছিল। শুভা শোনো, এসো আমার বাইকের পিছনে বসো, তোমাকে বাসা অবধি ছেড়ে দেই। তোমার মতো একটা টসটসে সুন্দরী মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার আবার খুব কষ্ট লাগে। এসো। এই বলে খপ করে শুভার হাতটা শক্ত করে ধরে ফেলে। না ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। প্লিজ আমার হাতটা ছাড়ুন বলছি। এটা কেমন ধরনের অভদ্রতা? দেখ রোহান, খারাপ হয়ে যাবে কিন্তু, হাতটা ছাড় শোভার। কেন ছাড়বো? তোদের এত গায়ে লাগছে কেন রে ওর হাত ধরাই? হাতটাই তো ধরেছি, আর কোথাও তো ধরে নে। আজকাল এভাবে ছেলে মেয়ে হাত ধরা তো কমন ব্যাপার। আর তাছাড়া শুভা সকালে যখন
তোগার স্যার তোমাকে কোলে করলো তখন তো শুধু হাত ধরেনি, আরো অন্য জায়গাও টাচ করেছে। তাহলে আমি শুধু হাত ধরলেই তোদের গায়ে ফোসকা পড়ছে? তাহলে তোগার স্যারের মতো অন্য জায়গাটা। বাকি কথা পুরো করার আগেই হুট করে রেহানের গালে এমন জোরে একটা থাপ্পড় এসে পড়লো যে রেহান সুবার হাত থেকে ছিটকে বাইক সহ নিচে পড়ে গেল, টাল সামলাতে না পেরে। রোহান কিছু বুঝে ওঠার আগেই দেখলো রোহানের নাক থেকে গল গল করে রক্ত পড়ছে, আর রোহানের কানে কোনো আওয়াজ এসে পৌঁছাচ্ছে না। রোহানের সাথে থাকা বন্ধুরাও ভয়ে কেঁপে উঠল। এমন আকস্মিক ঘটনায় শুভা, রিচি আর মিলাও চমকে উঠল। একদম চোখের পকড় লাগিয়ে যেন ঘটনাটা ঘটলো। তিনজনেই সামনে তাকালো, আর যা দেখলো তা দেখেই তিনজনেরই চোখ যেন চড়ক গাছ। শুভা, রিচি আর মিলা তিনজনে যখন সামনে ঘুরে তাকালো, যা দেখলো তারে ওটা চমকে গেল। রিচি বলে উঠল, তুরাগ স্যার! রোহানের সাথে থাকা বাকি ছেলেরাও চমকে যায়। শুভা শুধু এক ধ্যানে তুরাগের দিকে তাকিয়ে আছে। সেই রাগ, সেই রক্তচক্ষু, মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। একটা মানুষের সাথে অন্য একটা মানুষের সত্যি কি এতটা মিল হতে পারে? এদিকে তুরাগ কোনো দিকে না তাকিয়ে সোজা রোহানের কাছে যায় হাত মুঠি করে। তারপর রোহানের কলার চেপে ধরে ওকে নিচে থেকে উঠায়। তারপর চোখটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রোহানের চোখে চোখ রেখে বলল, এত দুর্বল হলে চলে? একটা চড়ে উপকার। আসলে তোমার এই গালে একটা মশা বসেছিল, আর তোমাদের প্রফেসর হিসেবে আমার দায়িত্ব তোমাদের সব রকম বিপদ থেকে রক্ষা করা, রাইট? যদি ব্যথা পেয়ে থাকো তাহলে সরি। আসলে তা কেমন বুঝেছ? তুমি যাদেরকে ভালোবাসো তাদের তুমি সব থেকে বেশি গার্ড করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, যেমনটা আমি করলাম আমার স্টুডেন্টদের জন্য। তাই বলছি শোনো, এই মেয়েটাকেও তো কেউ ভালোবাসে থাকতে পারে। তুমি যে মেয়েটার সাথে এসব করছো তা যদি আমি না দেখে সে দেখতো, সে কিন্তু আমার থেকেও আরো হিংস্রভাবে ওকে গার্ড করতো, যেমনটা আমি তোমাদের করলাম। কি হলো, এইভাবে সবাই বোকার মতো আমার দিকে তাকিয়ে আছো যে? বুঝতে পারোনি আমার কথা, তাই না? অবশ্য বোঝার কথাও না, তোমরা তো ছোট। আমি শুধু রোহানকে বলবো, রোহান সাবধানে থেকো, বিপদ কখন কার উপর দিয়ে আসে বলা যায় না। আজকের কথাগুলোর দাম তো তোমাকে অন্যরকম কারো কাছে অন্যরকম ভাবে দেওয়া লাগতে পারে। আই মিন ওই মেয়েটাকে যে গার্ড করে আর কি, তার কাছে সব সময় তো। আর তোমাদের এই প্রফেসর তোমাকে বাঁচাতে পারবে না, বুঝেছো? এই নাও, এই ওষুধটা নাকের এই কাটা জায়গায় আর গালে লাগিয়ে নিও, ব্যথা কমবে। আর সুন্দর মতো বাড়ি যাও, কেমন? আর ওরা কিসে যাবে, কোথায় যাবে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আছি তো ওদের প্রফেসর। তোমাকে যেভাবে গার্ড করা আমার দায়িত্ব, ওদেরকেও গার্ড করা আমার একইভাবে দায়িত্ব। তাই আমি বুঝে নিব কি করতে হবে। তুমি এখন বাড়ি যাও, বুঝতে পেরেছো? জি স্যার। আর কোনো কথাই না বলে মাথা নিচু করে রোহান ও ওর বন্ধুরা বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে শুভা, রিচি আর মিলা কেউই তুরাগের কথার কোনো অর্থই বুঝলো না। তবে তুরাগ যে ঠিক সময় এসে শুভাকে বাঁচিয়েছে এইটা নিয়ে মিলা আর রিচি দুজনেই খুব খুশি। কিন্তু একমাত্র খুশি নয় শুভা। এই লোকটা যতবার শুভার সামনে আসছে ততবার শুভা তুচ্ছ উপস্থিতি অনুভব করেছে। শুভা এতক্ষণ ধরে এক ধ্যানে শুধু তুরাগের দিকে তাকিয়ে শুধু ওর রাগের বহিঃপ্রকাশ লক্ষ্য করছিল। কখন যে রোহানরা চলে গেছে ওর সেদিকেও কোনো খেয়াল নেই। হঠাৎ করে শুভা কানের কাছে জোরে একটা শব্দ পেল, আর ওর চোখের পলক ফেলে হালকা কেঁপে উঠল। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে সামনে তাকালো। তুরাগ শুভার ধ্যান ভাঙানোর জন্য ওর কাছে জোর করে একটা ঘুষি মারে। যখনই শুভা তুরাগের দিকে তাকালো তখন তুরাগ ওর একদম কাছাকাছি চলে এলো। এতই কাছে চলে এলো যে শুভার নিঃশ্বাস তুরাগের বুকে এসে পড়ছে, আর তুরাগের নিঃশ্বাস শুভার কপালে এসে পড়ে। শুভার সামনে চুলগুলো হালকা ভাবে নড়ছে। শুভা একটু একটু করে মাথা তুলে দেখলো তুরাগ এক ধ্যানে শুভার দিকে তাকিয়ে আছে, আর শুভাও তুরাগের এমন তাকিয়ে থাকা দেখে কাপা কাপা চোখে ওর দিকে তাকিয়ে আছে। ওর যেন মনে হচ্ছে তুর্য ওর সামনে, আর
তুর্যর অনুমতি ছাড়া ও যদি এখন চোখের পলকটাও সরায় তাহলে যেন ওর জন্য শাস্তি অপেক্ষা করবে। আস্তে আস্তে তুরাগ শুভার কপালের চুলগুলো আলতো করে কানে গুঁজে দিল। তারপর আস্তে আস্তে কানের কাছে এসে বলল, এতই যখন ভয় পাও সেই মানুষটাকে, তাহলে তাকে ছেড়ে আসার সময় তোমার 10 বার ভাবা উচিত ছিল যে যে মানুষটার অনুমতি ছাড়া চোখের পলক অব্দি ফেলার সাহস হয় না, তোমার সেই মানুষটার চোখ ফাঁকি দিয়ে আর সাহস করলে তোমার পরিণতি কি হবে। তুরাগের মুখে এমন কথা শুনে শুভার ভয়টা আরো বেড়ে গেল। কি হলো, ভয় পাচ্ছ? পাওয়াটাই স্বাভাবিক। চলো তোমার ভয়টাকে আর একটু বাড়িয়ে দিই। তুমি না একদম ঠিকই ধরেছ, আমি তুর্য। বউ যদি বরকে না চেনে তাহলে আর কে চিনবে বলো? আমি ফিরে এসেছি। তুমি কি করে ভাবলে বউ তুমি আমাকে ধোকা দিয়ে আমার থেকে মুক্তি পেয়ে যাবে? তুমি আমাকে ভালোবাসার অভিনয় করলেও আমি তো তোমাকে ভালোবাসি বউ। তাই এই জীবনে তুর্যের হাত থেকে তুমি দূরে যাওয়ার কথা আর ভুলেও ভেবো না। কিন্তু আফসোস, তুমি দুনিয়ার কাউকে বোঝাতে পারবে না যে আমি তুর্য, কারণ তুর্যকে তো তুমি নিজের হাতে খুন করেছো। কেউ বিশ্বাসও করবে না তোমার কথা। আচ্ছা আচ্ছা, এসো গাড়িতে ওঠো, তোমার বান্ধবীরা গাড়িতে অপেক্ষা করছে। রাস্তায় দাঁড়িয়ে এত প্রেমালাপ করা যাবে না। আমি তো এসেই পড়েছি, এখন আস্তে আস্তে অনেক প্রেমালাপ হবে। কি হলো, চুপ করে আছো যে? তুমি হয়তো ভুলে গেছো তুর্য কোনো কথা একবারের থেকে 2 বার বলা পছন্দ করে না। যাও ওঠো বলছি গাড়িতে। বেশ রাগি রাগি গলায় একটা বাঁকা হাসি দিয়ে বলল। আর কিছু না ভেবেই দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। তারপর তুরাগও গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। ড্রাইভ করার সময় স্বাভাবিকভাবেই তুরাগ সবার সাথে হেসে হেসে কথা বলছে আর চোখে বারবার শুভাকে দেখছে। আর এদিকে রিচি মিলাও বেশ গল্প করছে তুরাগের সাথে। শুধু ড্রাইভিং এর পুরোটার সময় চুপচাপ ছিল শুভা। ওর যেন মনে হচ্ছে যে কোনো উপায়ে ও বাড়ি যেতে পারলে বাঁচে। এসব ভাবতে ভাবতে কখন শুভা ঘুমিয়ে পড়ে ও খেয়ালই করেনি। বেশ খানিকক্ষণ পর শুভার ঘুম ভাঙে গাড়ির হর্নের শব্দে। যেই শুভা চোখ খুলে শুভা দেখে ও কারোর বুকে মাথা রেখে শুয়ে আছে আর কেউ ওকে হাত দিয়ে জড়িয়ে আছে। এরপর আস্তে আস্তে ঘুমানোর আগের কথা মনে পড়ে। ও উপরের দিকে মাথা তুলে দেখে ও তুর্যর বুকে শুয়ে আছে আর আশেপাশে ওর বান্ধবীরাও নেই। তুর্য এক হাত দিয়ে শুভাকে জড়িয়ে ধরে আছে আর এক হাত দিয়ে গাড়ির হর্ন সমানে বাজাচ্ছে। শুভা মুখে কিছু না বললেও মনে মনে এতদিন পর তুর্যর বুকে শুয়ে ওর বেশ ভালো লাগছে। হঠাৎ করেই শুভার অতীতের কথা মনে পড়ে গেল আর ও দ্রুত তুর্যর থেকে নিজেকে সরিয়ে নিল। উঠেছো তাহলে? অনেকক্ষণ ধরে হর্ন বাজিয়েছিলাম তোমাকে তোলার জন্য, কিন্তু তোমার তো আমার বুক থেকে উঠতেই মন চাচ্ছিল না মনে হয়। আচ্ছা একটা কথা বলি, এত যখন আমার বুকে শোয়ার শখ, তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলে কেন? আচ্ছা যাই হোক, তুমি যে আমাকে মেরে ফেলতে গেছো সেই বিষয়ে আমার কোনো রাগ নেই। এজন্য তুমি কোনো শাস্তিও পাবে না তুমি, কারণ আমি আগেই বলেছিলাম তোমার বুকতে শুধু আমি থাকবো। তুমি আমার সাথে সবকিছু করতে পারবে, কিন্তু এই বক্তের বাইরে যেতে পারবে না। তুমি আমাকে 1000 বার মেরে ফেলার চেষ্টা করলেও দুর্জয়ের হাত থেকে তুমি মুক্তি পাবে না। যতদিন বাঁচবো তোমার হয়ে থাকতে হবে, মরলেও তোমাকে নিয়েই মরবো। তাই আমাকে মেরে ফেলার চেষ্টা করলেও যে কাজে আসবে না তা আমি জানতাম। তুমি তো শাস্তি পাবা অন্য কারণে, আমার অনুমতি ছাড়া আমার থেকে এতদিন দূরে থাকার কারণে শাস্তি পাবা তুমি, করুণ শাস্তি। তুর্যের প্রত্যেকটা কথা শুভার বুকে গিয়ে বিঁধল। ওর চোখটা ছলছল হয়ে গেল। শুভর ইচ্ছে করছে বলতে, কেন শুভা এমনটা করেছে সবটা বলতে। এর ভিতরে জমে থাকা প্রত্যেকটা কথা কৈফিয়তি সব তুর্যর কাছে পেশ করতে, কিন্তু শুভার অভিমান এতটাই যে সেগুলো বলতে গিয়েও আটকে যাচ্ছে শুভা। তাই তুর্যর প্রত্যেকটা কথা চুপচাপ শুনে শুধু প্রত্যুত্তরে একরাশ অভিমান নিয়ে মাথা নিচু করে বলল, এই কথাটা বলে গাড়ির দরজা খুলে দৌড়ে শুভা বাসার মধ্যে যেই ঢুকতে গেল অমনি তুর্য পিছন থেকে বলে উঠল, শোভা, এখন কথার জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছ? ঠিক আছে,
কিন্তু খুব বেশি দিন পারবে না। মনে রেখো, তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, আমি তোমাকে ভালোবাসি, আর এটাই আমার কাছে যথেষ্ট। এই জীবনে তোমার আমার কাছ থেকে মুক্তি নেই, তোমাকে আবার ফিরতে হবে, কোথাও যেতে পারবে না তুমি। আজ থেকে তোমার চারপাশে আবার আগের মতো তুমি শুধু তোর চোখেই দেখবে। এটুকু বলেই তুর্য গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে শুভা দাঁড়িয়ে সব কথা পিছন থেকে শুনলো। তারপর কোনো উত্তর না দিয়ে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। শুভা কাঁদতে কাঁদতে বাসায় ঢুকে কারো কথার কোনো জবাব না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। তারপর নিজের আলমারির ভিতরে রাখা একটা ডায়েরি বের করে ডায়েরিটা ঘেটে ডায়েরির শেষ পাতায় তুর্য আর শুভার একটা ছবি বের করলো। রুদ্র আর বড় মার কথায় শুভা তুর্যর সব স্মৃতি পুড়িয়ে ফেলিয়েছিল, কিন্তু কেন জানি এই আত্মরা ছবিটা শুভার পুরোটা পোড়াতে পারেনি, লুকিয়ে নিজের ডায়েরির মধ্যে রেখে দিয়েছিল। ছবিটা হাতে নিয়ে ধপ করে বসে পড়ল শুভা। তারপর আস্তে আস্তে ছবিটাতে হাত বোলাতে লাগলো আর নিজের অশ্রু ঝরাতে লাগলো। ছবিটা শুভার সাথে তোলা তুর্যর প্রথম ছবি, শুভার সাথে তুর্যর প্রথম দেখা। ছোট থেকেই খুব হাসি খুশি চঞ্চল স্বভাবের ছিল শুভা, না নিজে কখনো দুঃখী থাকতো, না কাউকে মন খারাপ করে থাকতে দিত। এমনই একদিনে শুভা কলেজ থেকে ফেরার পথে বান্ধবীরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেদিন ছিল শুভার জন্মদিন। ওখানেই শুভা তুর্যকে দেখেছিল। শুভা রেস্টুরেন্টের সবাইকে কেক খাওয়াচ্ছিল। তখনই শুভা দেখে রেস্টুরেন্টের এক কোণে খুব বিষণ্ণ মনে তুর্য কিউব সলভ করছিল। চেহারায় মনে হচ্ছিল কত কষ্ট লুকিয়ে আছে। শুভার এমনটা দেখে খুব খারাপ লেগেছিল। ওই দিন শুভা জোর করে তুর্যকে কেক খাইয়ে দিয়েছিল আর হাসিয়ে ছেড়েছিল। অনেক চেষ্টা করার পর যখন তুর্য একটু হাসে, তখনই শুভা একটা সেলফি তুলেছিল তুর্যর সাথে। তারপর থেকেই তো নানাভাবে তুর্যর সাথে দেখা হয়ে যেত, আর শুভা সরল মনে অনেক কথা বলতো, দুষ্টুমি করত। তুর্য সব সময় মুগ্ধ নয়নে শুধু শুভার দিকে তাকিয়ে থাকতো আর ওর বলা প্রত্যেকটা কথা শুনতো। আর এইভাবেই চলতে চলতে একদিন তুর্য শুভাকে নিজের ভালোবাসার কথা বলে। শুভ যখন রাজি হয় না, তখন তুর্য জোর করে শুভাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। তুর্যর সাথে তোলা শুভার সেই ছবিটাই হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, কেন ফিরে এলেন আমার জীবনে? বলুন কেন? আর কত কষ্ট দিতে চান আমাকে? হ্যাঁ, নিজের হাতে আমি আপনাকে মারার চেষ্টা করেছি, কারণ আমি আমার বাবার খুনির সাথে কিভাবে ঘর করব? বলুন কিভাবে? আপনি আমাকে কত কষ্ট দিয়েছেন, আমি তো সব মেনে নিয়েছিলাম। আপনি বললেন আমি নাকি আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু এটা তো সত্যি না। হ্যাঁ মানছি, আমি প্রথম যখন আপনি আমাকে জোর করে তুলে নিয়ে গেলেন, জোর করে বিয়ে করলেন, খুব রাগ হয়েছিল আপনার উপর, ঘৃণা করতাম আপনাকে, কিন্তু পরে আপনাকে তো ঠিকই ভালোবেসে ফেলেছিলাম। আমি জানি আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন, দিন শেষে আমার ক্ষতে আপনি ওষুধ লাগিয়ে দিতেন, পাগলের মতো ভালোবাসতেন। তাই একটা সময় আপনার করা এসব পাগলামি মেনে নিয়েছিলাম। কিন্তু আপনি কি করলেন? এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন বলতে তো আমার বাবাই ছিল। মা মরে যাওয়ার পর তিল তিল করে মানুষ করেছে আমার বাবা, আর আপনি কি করলেন? যখন আমি ওই ছবিগুলো পেলাম, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল আপনি নিজের হাতে আমার বাবাকে খুন করেছেন, আমার কেমন লেগেছে একটাবারও ভেবেছেন? আমি আমাদের অনাগত সন্তানের কথা আপনাকে জানানোর আগেই আমার হাতে আমি আপনার করা নির্মম কর্মকাণ্ডের ছবি পাই। আপনি বলুন না, একটা মেয়ের পক্ষে এটা কি সহ্য করা যায়? কোনোদিনও তো এটা ভুলতে পারবো না আমি, আর না আমার ভালোবাসতে পারবো আপনাকে। আপনি যত যাই করুন, আমি আর কখনো আপনার হব না, কখনো তিলকের কথা আপনাকে জানতে দেব না। আপনার বন্ধু রাহুলকে যেদিন আমার চোখের সামনে, ওই দিনই বুঝে গেছিলাম মানুষ মরা আপনার কাছে। আপনার বন্ধু রাহুলকে যেদিন আমার চোখের সামনে, ওই দিনই বুঝে গেছিলাম মানুষ মারা আপনার কাছে কিছুই না। আপনি একটা সাইকো, না হলে আপনি পারতেন না শুধুমাত্র আমার বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিল এই কথার যে আমার বাবাকে মারতে। রুদ্র ভাইয়া আমাকে ছবিগুলো না দেখালে আমি তো জানতেই পারতাম না আপনার আসল মুখোশ। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলাম,
শুনতে পেরেছেন? আর এই জন্যই আমি এই কাজের জন্য আমার কোনো অনুশোচনা নেই, কোনো অনুশোচনা নেই। এই কথাগুলো বলেই শুভা অঝরে চিৎকার করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ ধরে মিসেস রেহানার দরজা ধাক্কানোর পর শুভা দরজা খুলল। নিজেকে খানিকটা স্বাভাবিক করে তুর্য আর শুভার ছবিটা একইভাবে ডায়েরিতে লুকিয়ে। কিরে মা, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি? কি হয়েছে তোর বলতো? চোখ মুখ এভাবে ফুলে আছে, নিশ্চয়ই রুমে গিয়ে কান্না করেছিস তাই না? হ্যাঁ রে মা, কলেজে কিছু হয়েছে? বল না, কেউ কিছু বলেছে? না না বড় মা, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আজ বাহিরে অনেক রোদ তো, তাই একটু শরীর খারাপ লাগছিল, তাই দরজা আটকে একটু ঘুমোচ্ছিলাম। তুই সত্যি বলছিস তো? সত্যি কিছু হয়নি? মিথ্যা কেন বলবো? অনেক লেট হয়ে গেছে না, রাত 9টা বেজে গেছে। রুদ্র ভাইয়া কি ফিরেছে? তুলসী কই? ও খাবার দিয়ে দিয়েছে টেবিলে? না, রুদ্র এখনো ফেরেনি। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি তোকে। মুখটা শুকিয়ে আছে। বড় মা, আজ আমার খেতে ইচ্ছে করছে না, আমি আজকে অনেক ক্লান্ত, একটু ঘুমাবো, তোমরা খেয়ে নিও। কেন রে মা, এ আবার কেমন কথা? সকালেও খেলি না আর এখনো এই কথা বলছিস? বড়মা প্লিজ, আজকের দিনটা আমাকে একা ছেড়ে দাও, আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমি ঘুমাবো। আচ্ছা ঘুমা, তাহলে আমি লাইট অফ করে যাচ্ছি। দাঁড়াও বড়মা, তিলক খেয়েছে কিছু? হ্যাঁ, আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কেন, কোনো দরকার রে? না না, এমনি। আচ্ছা যাও তাহলে তুমি। এই বলে শুভা নিজের রুমের দরজা আটকে দিল আর বিছানায় কাঁথা মুড়ে শুয়ে পড়লো লাইট অফ করে। মাঝরাতে কারো হাতের ছোঁয়ায় হুড়মুড় করে উঠে পড়ে শুভা। তাকে দেখে তুচ্ছ ওর দিকে একটা নেশাগ্রস্ত নজরে তাকিয়ে আস্তে আস্তে ওর গালে আঙ্গুল দিয়ে স্লাইড করছে। শুভা হঠাৎ করে এমনটা দেখে কোনো কিছু না ভেবেই যেই চিৎকার দিতে যায়, অমনি তুর্য শুভার মুখ চেপে ধরে। হুশ, এভাবে কেউ চিৎকার করে বউ? সবাই তো তাহলে তোমাকে পাগল বলবে যে শোভা তার মৃত স্বামীকে দেখে চিৎকার করেছে। কেন এসেছো তুমি এখানে, তাও আবার এত রাতে? ও মা, নিজের বউর কাছতে আসতে আবার দিনক্ষণ বুঝে আসতে হয় নাকি? আমার ইচ্ছে হচ্ছে বউকে একটু আদর করি, তাই চলে আসলাম। কতদিন না না কত বছর বউকে আদর করি না বলে কথা। এই বলেই শুভার উপর ঝুঁকে পড়তে গেল। সেই অমনি শুভা হালকা ধাক্কা দিয়ে উঠে বসে পড়ল। তারপর দ্রুত বিছানা থেকে যেই নেমে যেতে গেল, অমনি তুর্য শুভার হাতটা শক্ত করে ধরে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল আর শক্ত করে চেপে ধরলো। ছাড়ুন আমাকে, আমার ব্যথা লাগছে, আমি আপনার থেকে কোনো আদর চাই না। বাহ, খুব সাহস হয়েছে তো দেখছি এই কয়েকদিনে তোমার। আমি খামোখাই ভুল ভাবছিলাম যে তুমি আমার আগের ভীতু শোভাটাই আছো, কিন্তু শোভারানী তুর্যের সামনে এসব সাহস দেখিয়ে যে কোনো লাভ হবে না, তা 2 বছর আমার সাথে সংসার করে নিশ্চয়ই বোঝা উচিত ছিল তোমার। তুমি কি জানো না, তুর্য যেটা চায় সেটাই হয়। শোভার হাত দুটো চেপে ধরে একদম মুখ বরাবর ঝুঁকে কথাগুলো বলল। আপনি কেন বোঝেন না, আমি আপনাকে ভালোবাসি না, থাকতে চাই না আপনার সাথে আমি। বুঝলাম, তুমি আমার সাথে থাকতে চাও না তো তাতে আমার কি? আমি তো তোমার সাথে থাকতে চাই, তোমাকে রোজ ভালোবাসতে চাই, এটাই যথেষ্ট আমার কাছে। আপনি একটা সাইকো, বুঝেছেন? নিজে নিউরোলজিস্ট হয়ে নিজের অসুখটা বোঝেন না। কেউ একজন আপনার সাথে থাকতে চায় না আর আপনি জোর করে তাকে ধরে রাখতে চান। আমার জীবনে আমি একমাত্র তোমাকে ভালোবেসেছি, তুমি ছাড়া আমার জীবন ফাঁকা, কেউ নেই আমার জীবনে। তাই তোমাকে পাওয়ার জন্য আমাকে যদি সাইকো হতে হয় তাহলে তাই আমি। হ্যাঁ, আমি সাইকো, কিন্তু তোমার নেশায় শোভা। একটা দিন তোমার শরীরের ওই ঘ্রাণ না পেলে, ওই হাসি মুখ, বাচ্চাদের মতো ভয় পাওয়া, তোমার ওই খোলা চুল, তোমার ওই ঠোঁট টানা টানা মায়া ভরা চোখগুলো না দেখলে আমার যে শান্তি লাগে না, শান্তি লাগে না, আমার বুকের মধ্যে পুরে ছারখার হয়ে যায়। এই 3 বছর আমি প্রত্যেকটা রাত নিজের বিছানায় তোমাকে পাশে না পেয়ে কত যে তোর পেয়েছি। আমার ঘুম নষ্ট করে তুমি আরাম করবে তা তো হয় না বউ। অনেক খোঁজে তোমার খোঁজ পেয়েছি, তুমি ভাবলে কি করে এখন একটা রাতও আমি তোমাকে ছাড়া কাটাবো? কথাগুলো বলতে গিয়ে তুর্যর চোখে জল চলে এলো।
এই চোখের জল দেখলো। তুর্য এর আগেও এমন করেছে, একটু মুহূর্তের জন্য শোভাকে দেখতে না পেয়ে পাগলের মতো করত। বাচ্চাদের মতো শোভাকে শক্ত করে জড়িয়ে কান্না করত। ভালোবাসার আবদার করতে যেন হাত ছাড়লেই শোভা পালিয়ে যাবে। প্রথম দিকে শোভা সবকিছু মেনে নিতে না পারলেও পরে তুচ্ছর এই সাইকো লাভের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল শোভা। নিজে থেকেই সঁপে দিয়েছিল নিজেকে তুর্যর কাছে শোভা। এই তুর্যের এই আদরগুলো উপভোগ করতে শুরু করেছিল। আজও সেই একই রকম চোখের জল, ভালোবাসার জন্য আকুতি দেখাতে পাচ্ছে শোভা। খুব ইচ্ছে করছে শোভার তুর্যর এই চোখের জল মুছতে, নিজে থেকে আগের মতো তুর্যকে আপন করে নিতে, কিন্তু কোনো কিছুই যে আগের মতো নেই। পরক্ষণে শোভার সামনে ভেসে উঠলো ওর বাবার মুখটা। না না, কোনো দিন এই মায়ের ভরা চেহারায় আমি আর ভুলবো না, না মন থেকে কোনোদিন আর ভালোবাসতে পারবো আপনাকে মনে মনে, এটা স্থির করে শোভা বলল। ছেড়ে দিন বলছি আমাকে, আমার এসব শুনতে ভালো লাগছে না। শুনতে ভালো লাগছে না? বুঝেছি। আমার আদর পাওয়ার জন্য তুমি আর অপেক্ষা করতে পারছো না, তাই না? এই 3 বছরে তোমার শরীরে তো আমার ভালোবাসার চিহ্নর এক ফোঁটাও পড়েনি। আজকে থেকে আবার শুরু হোক আমার ভালোবাসার চিহ্নে আষ্টপৃষ্ট যাবে তোমার শরীর, ঠিক আগের মতো। তখন এই যে ছাড়ুন, ভালোবাসি না, এইসব কথা আপনা আপনি মুখ থেকে ঠিক যেভাবে চলে গিয়েছিল। এই বলেই আস্তে আস্তে ঠোঁটে যে ঠোঁট ডুবিয়ে দিতে গেল, অমনি থেমে গেল তুর্য আর বলল, এইভাবে না। আজকে আমি আমার বউকে নিজের হাতে শাড়ি পরিয়ে সাজাবো, তারপর প্রাণ ভরে বউটাকে দেখবো আর আদর করব। এই বলেই বিছানা থেকে শোভাকে কোলে তুলে নেয়। ছাড়ুন বলছে আমাকে, কেন এমনটা করছেন আপনি? আমি কিন্তু সত্যি এইবার চিৎকার করব। শোভা, তুমি এখনো এমন বোকা বোকা কথা বলো। তোমার বরটাকে চিনলে না। তুর্য যেটা একবার ভাবে সেটা করা থেকে কেউ আটকাতে পারে না। সবাইকে ডাকলেও যেটা তুর্য আজ চাইছে সেটা করে ছাড়বে, শুধু একটু সিন ক্রিয়েট হবে আর কি। আর বউ, তুমি তো জানোই আমার শক্তির কাছে তোমাকে হার মানতেই হবে সব সময়। তাই এরকম হাত পা ছোটাছুটি না করেও কোনো লাভ হবে না, কারণ আমার যা করার আমি তা করবই। তাই বলছি, যেই আগেরকার মতো আমার বাধ্য সভা হয়ে যাওয়াই তোমার জন্য ভালো, না হলে তোমার জন্য কষ্ট। তুর্যর মুখে এমন কথা শোনার পর শোভা একদম চুপ হয়ে গেল, কারণ শোভা জানে তুর্য যা যা বলছে তার প্রত্যেকটা কথা সত্যি। এখনো হাজার হাত পা ছোড়াছুড়ি করেও কোনো লাভ হবে না। আগেও যেমন হয়নি, আজও হবে না। তুর্য খুবই জিদি, আর তাছাড়া শোভা যদি এখন চিল্লাপিলি করে আর তিলক যদি কোনোভাবে জেগে যায়, তাহলে তো তুর্য সবটা জেনে যাবে। তুর্য যদি ওর বাবাকে যেমন ওদের মাঝখানে কাটা ভেবে দূরে সরিয়ে দিয়েছে, তখন যদি তিলককে কিছু করে দেয়, তাই আর কিছুই না বলে চুপচাপ তুর্যের প্রতিটা কাজে সম্মতি দিতে থাকে। এই তো চুপ হয়ে গেছে আমার লক্ষ্মী বউটা, আমার বউটা। আমি তো বুঝি, মুখে না বললেও সে আমাকে খুব ভালোবাসে। এই বলে তুর্য শোভাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে আস্তে আস্তে গোসল করিয়ে তারপর টাওয়াল শৈলে পেঁচিয়ে কোলে করে রুমে নিয়ে আসে। তারপর শোভার আলমারি থেকে একে একে সব শাড়ি বের করে নিজের পছন্দ মতো একটা শাড়ি বাছাই করে আর শোভাকে পরিয়ে দেয়। তারপর শোভাকে নিজের হাতে একদম পুতুলের মতো সাজিয়ে দেয়। এই তো এখন একদম তুর্যের বউর মতো লাগছে আমার পুতুল বউকে। শোভার কোমরে হাত দিয়ে ওকে নিজের সাথে টেনে মিশিয়ে নিয়ে শুভর কপালে সাথে তুর্য নিজের কপাল ঠিকিয়ে বলল। শুভার মুখে কোনো কথা নেই, ও শুধু চুপচাপ মাথা নিচু করে আছে। এরপর তুর্য শুভাকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় শুয়ে দিয়ে আস্তে আস্তে শুভাকে আপন করে নিতে থাকে তুর্য। আজ আবারও মিলন হয় শুভা ও তুর্যর। সারাটা রাত নিজের পুরোটা দিয়ে ভালোবাসে তুর্য শুভাকে, আর এদিকে শুভা পাথরের মতো সবটা চুপচাপ সহ্য করে। একটা সময় শুভা তুর্যর বুকের উপর ঘুমিয়ে পড়ে।
আর তুর্য খুব শান্তিতে তার ভালোবাসার মানুষটিকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা প্রখর রোদে ঝলকানি চোখে পড়াতে শুভর ঘুম ভাঙতেই শুভা নিজের আশেপাশে তাকিয়ে তুর্যকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ও দেখে পুরো ঘরে কোথাও তুর্য নেই। ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর চাদর পুরো শরীরে মুড়িয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1 ঘন্টা যাবৎ গোসল করে একটি টাওয়াল শরীরে পেঁচিয়ে বের হয়ে এলো শুভা। তারপর তাড়াহুড়ো করে আলমারি থেকে জামা কাপড় বের করে যেই পরতে নিল, অমনি শুভার চোখ পড়ল আয়নার দিকে। ও আরো খতিয়ে দেখার জন্য একদম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ও দেখতে পেল ওর ঠোঁট পুরো লাল হয়ে ফুলে গেছে। তারপর পুরো শরীরে, ঘাড়ে, গলায় ছোপ ছোপ লাল দাগ। দাগ শুভার আর বুঝতে বাকি রইল না দাগগুলো কিসের। একটা সময় এই দাগগুলো শুভার কাছে ভালোবাসার চিহ্ন লাগলো, এখন ওর কাছে ঘৃণা ছাড়া আর কিছুই না। আপনি কি ভেবেছেন আপনি আমাকে এভাবে জোর করে ভালোবাসলে আবার আগের মতো আমার মনে জায়গা করে নেবেন? তা হবে না তুর্য। আপনি আমার সাথে যতই চাই করুন না কেন, আপনি আমার চোখে আজীবন আমার বাবার খুনি হিসাবেই থাকবেন। এই কথাটা বলেই কোনো রকম ভাবে নিজের শরীরের দাগগুলো কাপড় দিয়ে ঢেকে দিল। তারপর আস্তে করে চুলটা বেঁধে ব্যাগ নিয়ে যেই বেরোতে যেতে গেল রুম থেকে, তখনই টেবিলের উপরে একটা চিরকুট পেল, আর সেখানে লেখা আছে, ভেবে না তুমি এতটুকুতে মুক্তি পেয়ে গেলে। এটা তো শুরু তোমাকে নিজের করে নেওয়ার। আজ থেকে আমি তোমার ঘরেও থাকবো, তোমার বাহিরের জগতেও থাকবো। ঘরে তো আমি তুর্য, আর তোমার বাহিরের জগতে আমি তুরাগ, তোমার প্রফেসর। বাহিরেও যতক্ষণ থাকবে আমার সাথে কাটানো লাগবে। সো জলদি রেডি হয়ে নাও, মনে আছে তো? সেফ 8টায় তোমাকে হসপিটাল দেখতে চাই। আমার কথার যেন কোনো রকম খেলাফ না হয়। আর হ্যাঁ, টেবিলের পাশে একটা পেন কিলার আছে, খেয়ে নাও, শরীরটা ভালো লাগবে। উজ্জ্বল লেখা এই চিরকুটটা পড়ে শুভার রাগ উঠে যায়। ও রাগের মাথায় চিরকুটটা মুঠি করে জানালা দিয়ে ফেলে দেয়। কি ভাবেন কি উনি নিজেকে? ওনার হাতের পুতুল সব সময় আমাকে নিজের মতো পরিচালনা করবে। নিজেই এভাবে ব্যথা দিয়ে আবার ওষুধ খেতে বলে। এটা কি ইয়ার কি হচ্ছে? খাবো না আমি ওষুধ। এই বলেই ওষুধটা টেবিলে ছুঁড়ে মেরে নিচে ফেলে দিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। শুভা রুম থেকে বের হতেই দেখে মিসেস রাহেলা আর রুদ্র দুজনেই খাবার টেবিলে বসে আছে শুভার জন্য। শুভা আসতে মিসেস রাহেলা বলে ওঠে, কি রে মা, খেতে বস, তোর জন্য অপেক্ষা করছিলাম। বড় মা, আমি কলেজে গিয়ে খেয়ে নিব। এই বলেই চলে যেতে নিল। তখনই রুদ্র শুভাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া শুভা, কি হয়েছে তোর? মা বললো তুই নাকি কালকে রাতে খাসনি। কেন? তুই না খেলে আমরা খাই কেমন করে বলতো? তুই তো জানিস শুভা, তুই আমার জীবন আর মায়ের জীবনের কতটা ইম্পর্টেন্ট। ওই জানোয়ার তুজ্জোর জন্য। আহ রুদ্র ভাইয়া, মুখের ভাষা সংযত করো। ভুলে যেও না উনি তিলকের বাবা। আমি বললাম তো আমি কলেজ থেকে খেয়ে নিব, তোমরা খেয়ে নাও। আমি আসছি, আমার কাজ আছে। অনেকটা রাগের সাথেই কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল শুভা। রুদ্র শুভার আজকের এমন ব্যবহারে অনেকটা চমকে গেল। কি হয়েছে শুভার? হঠাৎ করে কথা টোনটা যেন পরিবর্তন হয়ে গেল। এমনটা তো হওয়ার কথা ছিল না। এখানে আসার পর থেকে তো আমি যা বলছি আমার সব কথাই মেনে চলছে, কিন্তু আজ যেন তুজ্জের পক্ষে কথা বলল। না না, এমনটা তো হতে দেওয়া যাবে না। 3টা বছর ধরে বহু কষ্টে যাকে আমি বাগিয়ে এনেছি, আজকে এত সহজে তো লাগাম ছাড়ানো যাবে না। যা করা এখনই করতে হবে। এতদিন ভাবতাম তিলককে ভালোবাসলে শুভার আমার প্রতি আসতে আমি ভালো লাগার তৈরি হবে, কিন্তু এই তিলকটার জন্যই যদি ধীরে ধীরে শুভার তুর্যর প্রতি দুর্বল না যায়, তাহলে তো না আমি রাজকন্যার রাজত্ব পাবো, না আমার প্রতিশোধ পূর্ণ হবে। দরকার পড়লে এই তিলককে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। যাই করার দ্রুত করতে হবে। মনে মনে এসব বলল রুদ্র। কি রে বাবু, তুই আবার কি ভাবছিস? না মানে মা, একটা কথা ভাবছিলাম। শুভা তুর্যের এই ভয়ঙ্কর অতীত কখনোই ভুলতে পারবে না, যদি না ও অন্য কারোর সাথে সংসার শুরু করে। তাছাড়া তিলকেরও তো একজন বাবার প্রয়োজন। এই কথা যে আমিও ভাবিনি এমনটা না। মেয়েটা দিন দিন তোরপে অন্যরকম হয়ে যাচ্ছে। আবার তিলকেরও তো কারোর ভালোবাসার প্রয়োজন, তবে
তিলকের কথা সবটা জেনে কেউ কি তিলকে সহ শুভাকে আপন করে নেবে? তিলককে ভালোবাসতে পারবে? মা, অনেকদিন ধরে তোমাকে একটা কথা ভাবছি বলবো, কিন্তু চক্ষু লজ্জায় কোনোভাবেই বলে উঠতে পারছি না। হ্যাঁ বল না, তুই আমার একমাত্র ছেলে, মায়ের কাছে আবার লজ্জা কিসের? মা, শুভাকে তো আমার থেকে ভালো কেউ চেনে না, আর ওর মনও বুঝে না। আবার এই 3 বছরে তিলক আমার একদম কাছের হয়ে গেছে, একদম আমার সন্তানের মতন। আমি শুভা আর তিলকের দায়িত্ব নিতে চাই মা। তাহলে শুভা আমার কাছেই থাকলো, আর ওর দেখাশোনাও করতে পারতাম। তিলককেও আমাকে ছেড়ে যেতে হতো না। কি বলছিস তুই এসব? রুদ্র, শুভা তোকে বড় ভাইয়ের চোখে দেখে, আর তুইও তো ওকে বোন বলিস, তাহলে তুই এমন কথা বলছিস কিভাবে? আর তাছাড়া শুভাই বা এটা মেনে নিবে কেন? কি করেই বা মেনে নিবে? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ মা, আমি একদম সজ্ঞানে বলছি মা। দেখো, শুভা আমাকে ভাইয়ার চোখে দেখলো, আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি ওকে বোন বলি, কারণ আমি জানি অন্য কোনো পরিচয় দিলে ও আমাকে কিছুতেই এ বাড়িতে থাকতে দিত না। যতই কষ্ট হোক, একা একা সব সহ্য করতো। তাই ওর খুশির জন্য, তিলকের দেখাশোনার জন্য আমি ওর কাছে পরিচয় চাচ্ছি। কিন্তু এখন আমি ওর দায়িত্ব নিতে চাই মা, তিলকের দায়িত্ব নিতে চাই। ওর মনে তুজ্জের জন্য যা কিছু আছে মুছে ফেলতে চাই। কিন্তু বাবু, ও যে তখন তোকে ভাই ছাড়া অন্য কোনো নজরে দেখেনি, সে আজ তোকে কিভাবে মেনে নিবে? তুই তো এটা অসম্ভব কথা বলছিস। আর তাছাড়া আমি এখনো শুভার চোখে তুর্যর প্রতি ভালোবাসা দেখেছি। না, থাকবে না কোনো ভালোবাসা। তুজ্জের প্রতি শুভার ভালোবাসা থাকুক, এটা আমি চাই না। আর এর জন্যই তোমাকে বলছি। তুই এমন উত্তেজিত হচ্ছিস কেন? না মানে দেখো মা, যে তোমার ভাইয়ের খুন করেছে, তুমি কি চাও শুভা তাকে মনে করে বাঁচুক বা মনে করে কাঁদুক? তাছাড়াও তোমার এক ছেলে তো মরে গেছে, এখন শুধু আমিই বেঁচে আছি। তুমি কি চাও আমিও মরে যাই? শুভাকে না পেলে আমি মরে যাব মা। চুপ বাবু, এমন কথা ভুলেও বলবি না। তুই আমার কলিজার টুকরো। আমি আমার এক ছেলেকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না। আমি নিজে শুভার সাথে কথা বলবো এই বিষয়ে। আমার লক্ষ্মী মা তুমি। শুভা, খুব জলদি তোমার এই উড়ে বেড়ানো বন্ধ করে দেব। তোমার ওই ডানা আমি ছেটে ফেলবো। তুর্য নামের যে আদৌ কেউ তোমার জীবনে ছিল, সেই চিহ্নই আমি মিটিয়ে দেব। মনে মনে মাকে জড়িয়ে ধরে বলে একটা বাঁকা হাসি দিল রুদ্র। প্রায় 9টার দিকে শুভা হাসপাতালে গিয়ে পৌঁছায়। তারপর কমন রুম থেকে নিচের অ্যাপ্রন কালেক্ট করে দ্রুত পরে ল্যাবে গিয়ে দেখে সেখানে আগে থেকে মিলা আর রিচি উপস্থিত। কে সুবা, তুই আজও লেট? কি হয়েছে বলতো তোর? তুই জানিস স্ট্রোক স্যার এসে 3বার করে তোকে খুঁজে গেছে। এখনই বোধহয় আবার তোর ডাক পড়বে। আমি কি ওনার চাকর? আমি জাস্ট ওনার স্টুডেন্ট। এতবার খোঁজার কি আছে? ও মা, এটা কেমন কথা? তুই কি ভুলে গেছিস তুই ওনার অ্যাসিস্ট্যান্ট? আর তাছাড়া তুরাগ স্যার এতটা হেল্পফুল, কাল তোকে এভাবে বাঁচালো। তারপর তুই যখন ঘুমিয়ে গিয়েছিলি, কি সুন্দর, তুই যাতে কোনোভাবে ব্যথা না পাস তাই পুরো রাস্তা তোর মাথাটাকে তার ঘাড়ে করে নিয়ে গেল। ভাব কতটা কেয়ারিং। আমার সাথে যদি উনি এমন করতো, আমি তো ওনাকে সরাসরি প্রপোজ করে দিতাম। ওনার মতো সাইকোকে কোনো সাধারণ মানুষ কখনোই প্রপোজ করবে না। চিনিস না তো ওনাকে, তাই বলছিস? হ্যাঁ, কিছু বললি? না মানে, এতই যখন পছন্দ, প্রপোজ করে দেখ না, আমি বাঁচি তাহলে। রিচি বেঁচে তো এক পায়ে খাড়া তোকে প্রপোজ করার জন্য, কিন্তু কি করবে সে? তুরাগ স্যার তো তোমার প্রেমেই কুপোকাত। ধুর, বাঁচা বকা বন্ধ কর তো। এই 1 মিনিট, তোর ঠোঁটে কি হয়েছে রে? এমন ফুলে আছে কেন? ওই আসলে অ্যালার্জির কারণে এমনটা হয়েছে। ও তাই বলি বল, আমি তো ভেবেছিলাম তোর সিক্রেট লাভারের লাভ বাইট। কিসব কথা বলছিস? লাভ বাইট? সিক্রেট লাভার মামা মানে? আরে চাপ নিস না, মজা করছি। তবে তোর নির্ঘাত কোনো সিক্রেট লাভার আছে, না হলে তোর সাথে এমন ঘটনা কাল কি করলো? রোহান আর কালকে তোর রাতেই রোহানকে কেউ এমনভাবে মেরেছে যে কোমায় চলে গেছে বেচারা। এটা তো আর ইনসিডেন্টলি হতে পারে না। তোর এক স্যার ঠিকই বলেছিল। কি বলছিস এগুলো? রোহানের কি হয়েছে? কেন, তুই জানিস না?
কালকে রাতে রোহান বেচারাকে কেউ এমন বাজে ভাবে মেরেছে যে সে কোমায় চলে গেছে। আমি তো তোকে মেসেঞ্জারে অনেকবার নক করেছি, কিন্তু রাতে তুই তো আর অনলাইনেই আসলি না। শুভার আর বুঝতে বাকি রইল না কাজটা কে করেছে। শুভা আর তুজোর এমন ধরনের কথার ধরন দেখেই বুঝেছিল ও রেহানকে কিছু একটা করে ফেলবে। ও এটা ছাড়া আর পারেই বা কি? মানুষ মারতেছে ওর একটু হাত কাঁপে না, সেটা তো আগে থেকেই শুভা জানে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একজন এসে বলল, শুভা ম্যাডাম, তুরাগ স্যার আপনাকে ডাকছে। এই যে ম্যাডাম, আপনার ডাক পড়ে গেছে, যান আপনি, আমরা আসি তাহলে। আসি মানে? আমি একা যাব নাকি তোরা যাবি না? আরে বাবা চিল, তুই এমন বাচ্চা মানুষের মতো ভয় পাচ্ছিস কেন? স্যার কি তোকে খেয়ে ফেলবে নাকি? আমরা নিচে যাচ্ছি 16 থেকে 20 নম্বর ওয়ার্ডের কিছু পেশেন্টের রুটিন চেক আপ করতে। আর তুই তো স্যারের অ্যাসিস্ট্যান্ট, তাই তোকে স্যারের ডিরেকশন অনুযায়ী পেশেন্টদের ভিজিট করায় স্যারকে হেল্প করতে হবে, বুঝলি? থাক তাহলে, আমরা গেলাম। মিলা আর রিচি সেখান থেকে চলে গেল। তারপর শুভা গুটি গুটি পায়ে তুজের কেবিনের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখলো তুজো পিছন দিকে ঘুরে চেয়ারে বসে কিউব সলভ করছে। তুজোর এই কাজের সাথে শুভা বেশ পরিচিত, কিন্তু এভাবে মনোযোগ দিয়ে কিউব সলভ করে তখনই যখন ও কোনো গভীর চিন্তায় মগ্ন থাকে। কিন্তু আজ ওর চিন্তার বিষয়টা কি হতে পারে? শোভা, ভিতরে আসো। স্যার। কি ভাবছো? আমি না দেখেও বুঝলাম কি করে তুমি আমার পেছনে। এসব তোমার এই ছোট মাথায় ঢুকবে না। মোটেও আমার ছোট মাথা নয়, বুঝেছেন? ছোট মাথা নয় বলছো? তাহলে আমি তোমাকে কতটা পাগলের মতো ভালোবাসি, কতটা ডেসপারেট তোমার জন্য, এটা বুঝেও তুমি এমন বোকা বোকা ভাবনা তোমার মাথায় আনতে পারতে না। আচ্ছা, এসব বাদ দিন। আপনি বলুন, রোহানের সাথে আপনি এমনটা কেন করেছেন? রোহানটা যেন কে? একদম ন্যাকাশ আসবেন না আপনি। রোহানকে মেরেছেন, তাই না? আমি তো মারিনি, ওকে তো তুর্য মেরেছে ওর বউকে টাচ করার জন্য। তুমি তো জানো তুর্য কেমন। তুর্যের বউকেও টাচ করেছিল, যেই হাত দিয়ে তুর্য সেই হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর যেই মুখ দিয়ে অপমান করেছে সেই গালের দাঁত কপাটিও তুর্য ভেঙে দিয়েছে। আমি এজন্যই তো সকালে ওকে সাবধান করলাম। সত্যি ছেলেটার কথা তোমার মুখ থেকে শুনে আমারও বেশ খারাপ লাগছে। হ্যাঁ, সেই মানুষকে নির্মমভাবে মারা ছাড়া আপনি আর পারেনটাই বা কি? পারি তো বউকে পাগলের মতো ভালোবাসতে। রাতের বেলা যখন আমি তুরাগ থেকে তুর্য হয়ে পড়ি, ওই যে দেখো তোমার ঠোঁটে, আমি কি পারি তার নিদর্শন আসছে। আপনার সাথে কথা বলাই বৃথা। বলুন, আজকে কোন কোন পেশেন্ট দেখবেন? আমি লিস্ট করে নিচ্ছি, তারপর চলুন ভিজিটে। সেটা এখনো দেরি আছে, 3টা থেকে আমার ভিজিট। তাহলে আমাকে এত জলদি কেন ডাকলেন? আমার বউকে আমি যখন ইচ্ছে ডাকতে পারি। এটার জন্য এখন নিশ্চয়ই তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে না? চেয়ার থেকে উঠেই শুভার একদম কাছাকাছি এসে চোখগুলো বড় বড় করে বলল। শুভা তুর্যর এমন কাছাকাছি এসে অন্যরকম ভাবে তাকানো দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমার কেন মনে হচ্ছে শোভা তুমি আমার কাছে অনেক কিছু লুকাচ্ছ। তুমি নিশ্চয়ই জানো এর পরিমাণ কতটা ভয়ঙ্কর হতে পারে। মানে কি লুকাবো আমি? তুর্যর মুখে এমন কথা শুনে শুভার ভয়ে গলা শুকিয়ে গেল। এটা করার দুঃসাহস করো না শোভা। একবার তোমার মিথ্যা কথা সহ্য করেছি বলে বারবার তোমাকে ছেড়ে দিব এমনটা সরল কিন্তু আমি না। তোমার মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। ভুল ভাবছেন আপনি। তাই শোভা, তাহলে তোমার তলপেটে আমি কাল যে সেন্টার্স মার্কটা দেখেছি সেটা কিসের? আমি যতটুকু জানি কারো সিজারিয়ান বেবি হলে তার তলপেটে এমন সেন্টার্স মার্কটা থাকে। শুভা যে বিষয়টা ভয় পেল সেটাই হয়েছে। তুর্যর এমন প্রশ্নে শুভার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। এ কি, তুমি কাঁপছো কেন বউ? আমি কি তোমায় বকেছি, মেরেছি? কিছুই তো করিনি, শুধু সত্যিটা জানতে চেয়েছি। একটা সহজ প্রশ্ন আমি বলছি বউ, যদি তুমি সত্যিটা এখন বলো আমাকে, আমি তোমাকে কিছুই বলবো না, সবটা মেনে নিব। আর যদি মিথ্যে বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার অসুখ হয়েছিল, ওটা অ্যাপেন্ডিসাইটের স্ট্যাক্স মার্ক।
শুভর এমন কথায় তুচ্ছ একটা বাঁকা হাসি দিয়ে বলে, ও রিয়েলি? তোমার অ্যাপেন্ডিসাইট হয়েছিল? বলেছিলাম বউ, আর যাই করো আমার সামনে মিথ্যে বলবে না। তুমি বিরাট কলিজা গজিয়ে ফেলেছ এই 3 বছরে, তার খেসারত তো তোমাকে দিতেই হবে। তোমার ফোনে ঠিক এখনই একটা কল আসবে, সেই কলটা ধরার জন্য প্রস্তুত আছো তো তুমি? মানে আবার কি করবেন আপনি? সবে তো শুরু। এইটা বলতে বলতেই শুভার ফোনে কল আসলো আর শুভা কাঁপ হাতে ফোনটা ধরলো। তারপর যা শুনলো তা শোনার জন্য শুভা মোটো প্রস্তুত ছিল না। ফোনটা মিসেস রাহেলা ছিল। কাঁদতে কাঁদতে মিসেস রাহেলা বলল, তিলককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কথাটা শুনেই ওর হাত থেকে ফোনটা পড়ে গেল আর ফ্লোরে বসে পড়লো। ও চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তুর্য একটা বাঁকা হাসি দিয়ে শুভার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি হয়েছে বউ? কাউকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? তুর্যর মুখে আমার কথা শুনেই শুভা তুর্যর কলার দুহাত দিয়ে মুঠি করে ধরে বলল, কি করেছেন আপনি আমার মেয়ের সাথে? কোথায় নিয়ে গেছেন ওকে বলুন, আমি আপনাকে মেরে ফেলবো আমার মেয়ের কিছু হলে। কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। আমার হয়েছে যখন তুমি আমাকে মিথ্যে কথা বলে আমার সন্তানের কথা 3 বছর আগেও আমাকে জানাওনি, আজও আমাকে তুমি জানালে না। এই যে ঠিক তুমি যতটা কষ্ট পেয়েছো এই খবরটা জানার পরেও ঠিক আমি ততটাই ক্ষত বিক্ষত হয়েছি। তোমার সাহস কিভাবে হলো আমার থেকে তিলকের কথা লুকানোর? শুভার হাত থেকে নিজের কলারটা ছাড়িয়ে ওর ডান হাতকে বাঁকিয়ে পিছনে শক্ত করে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি লুকিয়েছি তিলকের কথা। কেন বলবো? যাতে করে ওকে আপনি মেরে ফেলেন। শুনে রাখুন, তিলক শুধু আমার সন্তান। আর আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা সাইকো সন্তানকে নিজের গর্ভে ধারণ করব, যাকে আমি ভালোবাসি না, তার জোর করে করা ভুলের ফসল আমার গর্ভে আছে। জানলেই কবে মেরে ফেলতাম। ও আপনার সন্তান না, ও অন্য বাকি কথা বলার আগেই নিজের শরীরে সর্বশক্তি দিয়ে শুভার দুগালে কষিয়ে থাপ্পড় দিল তুর্য। আর শুভা টাম সামলাতে না পেরে নিচে পড়ে গেল। শুধু এটা হসপিটাল বলে তোমার এই কথাটার জবাব কত হালকার উপর দিলাম। না হলে তোমার এই কথার জবাব তোমার হাড় মাংস আলাদা করে তারপর দিতাম। তবে আমি তোমাকে সতর্ক করেছি শোভা, আজ যা করেছো। ফার্দার তুমি যদি এমন কথা বলেছ জানে মেরে ফেলবো তোমাকে। এবং আমি এটা বলছি, ভুলেও আমার ভালোবাসার উপর কোনো কলঙ্ক লাগাতে যেও না। আমার ভালোবাসা এতটা ঠুনকো না, বিশ্বাস আছে আমার ভালোবাসার উপর, মনে রেখো। শুভা আর কিছুই না বলে তুর্যর পা জড়িয়ে ধরে অঝরে কান্না করে বলতে লাগলো, প্লিজ তিলকের কোনো ক্ষতি করবেন না। আপনি জানেন না ও আমার গর্ভে আসার পর কত কষ্ট করে ওকে পৃথিবীতে এনেছি। হ্যাঁ, আমি ওকে আপনার অংশ ভেবে আপনাকে ভোলার জন্য ওকে কাছে টেনে নিতে পারিনি, কিন্তু আজ ওর দূরে যাওয়ার কথা শুনে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি তিলক আমার কতটা আপন। ও তো আপনারও সন্তান। বলুন না, আপনি পারবেন ওকে মেরে ফেলতে? আপনি আমার তিলককে আমার কোলে ফিরিয়ে দিন। বিশ্বাস করুন, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনি ওর কোনো ক্ষতি করে দিবেন ভেবেই আমি ওর কথা আপনার থেকে লুকিয়েছি। আপনি আমার তিলকের জীবন ভিক্ষা দেন। এই বলেই তুর্যর পা ধরে অঝরে কান্না করে আকুতি করতে লাগলো শুভা। তুর্য শুভার বাহু শক্ত করে ধরে ওকে উঠিয়ে বলল, এই শোভা, তাকো আমার দিকে। তোমার মাথায় এমন চিন্তা আসলো কি করে? আমি আমার সন্তানকে মেরে ফেলবো? এতটা নিষ্ঠুর ভাবা আমাকে তুমি? 5 বছর বয়স আমার যখন আমার বাবা মাকে নিজের চোখের সামনে মরতে দেখি, তারপর থেকে মানুষের লাথি চাটা খেয়ে শিশুকাল কেটে যায়। কখন আমাকে কেউ কাছে এসে ভালোবাসি বলেনি। তারপর থেকে আমি ঠিক করি জোর করে সব আদায় করে নিব। অক্লান্ত পরিশ্রম করে আমি আজকের জায়গায় এসেছিলাম ঠিকই, কিন্তু জীবনে আমাকে ভালোবাসার মতো কেউ ছিল না। তারপর পেলাম তোমাকে। তুমি একমাত্র মানুষ ছিলে যার কারণে এই ইন্ট্রোভার্ট তুর্য হেসেছিল। তাই তোমাকে আমি আমার জীবন থেকে কি করে যেতে দেই? তুমি কখনোই বুঝবে না ঠিক কতটা ভালোবাসি আমি তোমাকে। আরে ভালো তো সবাই বাসে, কিন্তু কয়জনই ভালোবাসার মানুষের প্রতি সাইকো হয়? তুমি জানো তুমি আমার অ্যাক্সিডেন্ট করিয়েছো, তা আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কারোর মাধ্যমে জেনে যাই।
কিন্তু তবুও আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করিনি, কারণ কাজটা যে আমার ভালোবাসার মানুষ করেছে ওর সব অধিকার আছে আমার উপর। তাছাড়া আমার বিশ্বাস ছিল আমার এই পাগলামো ভালোবাসাই আবার আমাকে তোমার কাছে ফিরবে। আর দেখো, আল্লাহ তাই করেছে। শুধু পার্থক্য এতটুকুই, তোমার করা কাজটা তুর্যর আসল চেহারায় কেড়ে নিয়ে দিয়েছে নতুন রূপ। তুরাগ, আমার মতো কেউ ভালোবাসতে পারবে না বউ তোমাকে। তোমার আমার ভালোবাসার চিহ্ন তিলক। আর তুমি ভাবলে যাকে আমি এতটা পাগলের মতো ভালোবাসি তারই অংশকে আমি মেরে ফেলবো? আরে তিলক তো আমার অংশ, ছেড়ে দাও। তুমি কখনো বুঝবে না। সত্যি বলতে তুমি বোঝো কি না বোঝো তাতে আমার কিছু যায় আসে না। তিলকে চাই না তোমার, পাবে একটা শর্তে। আপনি যত চাই বোঝান আমাকে, আমি আপনার ভালোবাসাই ভুলবো না। না আমার অনুশোচনা বোধ হবে, তবে হ্যাঁ আমার তিলক চাই, আর এই জন্য আমি সব সত্য মানতে রাজি। তোমাকে আবার তুর্যর বউ হয়ে উঠতে হবে। তোমাকে তোমার বাড়ি ছেড়ে আবারও সেই তুর্যের ঘরে যেতে হবে যেখানে তুমি আমাকে মারার পরিকল্পনা আমাদের সংসারটা ভেঙে চলে গিয়েছিলে। ঠিক সেইখান থেকেই তোমাকে আবার সংসারের সূচনা করতে হবে। যদি রাজি থাকো তাহলে তিলককে পাবে, না হলে তিলক আমার। তুমি নিশ্চয়ই জানো ওর বাবা হিসেবে ওর প্রতি লিগালি আমার অধিকার বেশি। সুভার বাহু জোড়া থেকে নিজের হাত আলগা করে সুভাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল তুর্য। বাড়ি যাও শোভা, তোমার কাছে ভাবার জন্য শুধু বিকেল অবধি সময়। দুপুরে আমি পেশেন্টদের দেখে বিকেলে তোমার বাড়ি যাব তোমার সিদ্ধান্ত শোনার জন্য। এই বলে তুর্য ডাক্তারদের অ্যাপয়েন্ট করে নিয়ে রুম থেকে বের হতে গিয়েও না গিয়ে থেমে যায়। তারপর টেবিলের কাছে এগিয়ে গিয়ে পানির গ্লাসটা নেয়, তারপর সোজা সুভার কাছে এগিয়ে যায়। এই নাও, এই পেন কিলারটা খেয়ে নাও। আমি জানি তুমি ওষুধটা খাওনি। সুভা কিছু না বলে মাথা নিচু করে কাঁদতে থাকে। খাও বলছি। জোরে করে একটা ধমক দেয় তুর্য, আর সুভা কেঁপে উঠে। তারপর ওই কাঁপা কাঁপা হাতে ওষুধটা মুখে দিয়ে ঢক ঢক করে সম্পূর্ণ পানি খেয়ে ফেলে। এই তো লক্ষ্মী মেয়ে, ভেবে নাও আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। তুমি যদি এটা ভাবো যে শর্ত দিচ্ছি আমি, তুমি শর্তটা না মানলে আমি তোমাকে মুক্ত করে দেব, এমনটা ভাবা তোমার বোকামি। তুমি যদি আর তিলককে নাও চাও তবুও তোমাকে আমার কাছে থাকতে হবে। জোর করে আবার তুলে আনবো তোমাকে। শুধু পার্থক্য এতটুকুই, তিলককে কাছে পাবে না। নাও চয়েস ইটস ইউরস। এখন পছন্দ তোমার। আপোষে আমার ঘর করবে নাকি তিলকের থেকে দূরে থেকে আমার বন্দিনী হয়ে থাকবে? ইউর টাইম স্টার্ট নাও। টিক টক টিক টক।